ম্যাম, আপনারা আমাকে ছেড়ে দেন। আমি এই কাজ করব না। ম্যাম, আমাকে যেতে দেন। আমি কিন্তু চিৎকার দিব। প্লিজ ম্যাম, আমাকে ছেড়ে দেন। চুপ কর, এত চিল্লাচ্ছিস কেন? একবার আমার সাথে এই কাজ কর, দেখিস অনেক মজা পাবি। পরে বারবার এসব করতে যাবি। না, আমি চলে যেতে চাই। আমি কিছু করতে চাই না। প্লিজ আমাকে যেতে দেন। উফ, কানটা ঝালাপালা করে দিস না। বলছি না, একবার এটা করে দেখ, মজা না পাইলে আমাকে বলিস। আরুষ কান্না করতে লাগলো। তিয়া আরুষের প্যান্ট একটানে খুলে ফেললো। ঠোঁট কামড়াতে কামড়াতে আরুষের উপর ঝাঁপিয়ে পড়ে। আরুষের সারা শরীরে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। আরুষ কান্না করতে লাগলো আর তিয়াকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। তিয়া জোর করে আরুষের সাথে ঘনিষ্ঠ হতে শুরু করলো। হঠাৎ করে দরজা খোলার শব্দ পেয়ে তিয়া আরুষের থেকে নেমে দেখে ওর আম্মু। আরুষ তাড়াতাড়ি করে বিছানার চাদর শরীরে জড়িয়ে নিয়ে কান্না করতে লাগলো। তিয়ার আম্মু দরজা লাগিয়ে দিয়ে রেগে তিয়ার গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, ছি, তোর কি জ্ঞান বুদ্ধি কোনো দিন হবে না? তোকে কতবার বললাম বিয়ে করে নে, কিন্তু না, তুই আমার কথা শুনতে রাজি না। অথচ এইটুকু বাচ্চা একটা ছেলের সাথে জোর করে এইসব করতে লজ্জা করে না? তিয়া ওর আম্মুর কথা শুনে ঢোক গিলতে গিলতে বলল, তোমরা না ভাইয়ার শ্বশুর বাড়িতে গেলে, তাহলে এখানে কি করছো তুমি? আমার শরীরটা খারাপ, যার কারণে আমি ফিরে এসেছি। আর বাসায় ভিতরে ঢুকে রুমে যেতে নিব, সাথে সাথে আরুষের কান্নার শব্দ পেলাম। শব্দ অনুযায়ী আস্তে আস্তে তোর রুমে এসে, সি, ভাবতে ঘৃণা হচ্ছে। তোর কি লজ্জা শরম বলতে কিছুই নাই? একটা এতিম ছেলের সাথে এসব করতে, মাত্র 16 বছর বয়স, আর সেখানে তুই, সি, তোকে দেখলে আমার গা গুলিয়ে আসছে। আমি কি করব? আমার বড় ছেলেদের ভালো লাগে না, ছোট ছেলেদের ভালো লাগে। এখানে আমার কি দোষ? তিয়ার কথা শুনে ওর আম্মুর আরো রাগ উঠে গেল। তিয়ার গালে আরো 2টা থাপ্পড় মেরে বলল, নোংরা মেয়ে কথাকার। ছোট ছেলেদের যদি ভালোও লাগে, তাই বলে আরুষের সাথে এমন কাজ কিভাবে করলি? তোর মাথা নষ্ট হয়ে গিয়েছে। ওকে দেখে কে ছোট বলবে? ওকে দেখতে তো প্রায় 17-18 বছরের ছেলেদের মতো লাগে। তারপর তো বাচ্চা। তোকে দেখে আমার কি মনে হচ্ছে জানিস? তোকে জন্ম দিয়ে আমার ভুল হয়েছে। তোর জন্য এই বাড়িতে একটা কাজের ছেলেও রাখতে পারি না। এতিমখানা থেকে এই ছেলেটাকে নিয়ে এসেছিলাম, যাতে অন্তত যত যাই হোক ছেলে চলে যেতে না পারে। তোর আব্বু ভাইয়া যদি একবার জানে এই সব ছেলেরা কেন চলে যায়, তাহলে কি হবে ভেবে দেখেছিস? আমি অত কিছু জানি না। আমার আরুষকে লাগবে মানে লাগবে। এটা কোনোভাবে সম্ভব না। আরুষ, আমার সাথে আয়। আরুষ কান্না করতে করতে বলল, বড় ম্যাম, আমি এতিমখানায় চলে যাব। আমি এখানে থাকবো না। আপনাকে আগেই বলছিলাম। ম্যাম আমার সাথে কেমন যেন করে। আপনি আমাকে বলেছিলেন আর করবে না। কি হলো? কি হলো? এখন তো উনি আমার সারা শরীর উলঙ্গ করে দিল। চুপ! বেশি কথা বলে খুন করে রেখে দিব। তিয়ার কথা শুনে আরুষ ভয়ে চুপ হয়ে গেল। তিয়ার আম্মু আরুষকে বলল, আরুষ, শার্ট প্যান্ট পরে নে। আর শুন, তোর বড় সাহেবকে বা ছোট সাহেবকে কিছু বলবি না, বললে কিন্তু তোর ক্ষতি হবে। আরুষ কথাটা শুনে কান্না করতে লাগলো। তিয়ার আম্মু শার্ট প্যান্ট দিয়ে চলে গেল। তিয়ার আগে গজ গজ করতে করতে ওয়াশরুমে চলে গেল। আরুষ শার্ট প্যান্ট পরে রুম থেকে দৌড়ে বের হয়ে গেল। নিচে গিয়ে সোজা ওর রুমে চলে গেল। আরুষ ভয়ে ভয়ে খাটের এক কোণায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আরুষের কাঁধে রহিমা এসেছে হাত দিতে। আরুষ চমকে যায়। রহিমাকে দেখে সোজা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রহিমা আরুষের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বাবা, কান্না করিস না, আমাকে ক্ষমা করে দে। আমি চাইলেও তোকে বাঁচাতে পারতাম না। আমি যদি বাধা দিতাম তাহলে আমাকে চাকরি থেকে সরিয়ে দিত। আমার অবস্থা তো জানিস। এই চাকরিটাই চলে গেলে না খেয়ে মারা যেতে হবে বাচ্চা নিয়ে। আর তুই তো অনেক বুদ্ধিমান, এভাবে কান্না কেন করছিস? চোখ মুছ। শোন, তুই আজকে রাতে পালিয়ে যাবি। এখানে থাকলে তুই টিয়া ম্যামের হাত থেকে বাঁচতে পারবি না। এর আগে অনেক ছেলের সাথে এমন করেছে। আমার ছোট ছেলেকেও ছাড়ে নেয়। আমার ছেলে শুধুমাত্র ওর জন্য আজ এই অবস্থা। আমার ছেলে আগে তোর মতো ছিল, খুব চঞ্চল দুরন্ত ছিল।
ভুলবশত এখানে নিয়ে এসেছি। আমার ছেলের জন্য কাল হয়ে গেছে। ওকে যেমন দেখছিস, ওর ফ্রেন্ডগুলো ওর থেকে জঘন্য। আমার ছেলের উপরে এত অত্যাচার করেছিল, এখন মেয়ে মানুষ দেখলে ভয় পায়, সবসময় পাগলামি করে। আজ গরিব বলে এর প্রতিবাদও করতে পারি না। তার মানে রবি ভাইয়া পাগল বানাইছে ম্যাম? তার মানে ম্যামের সাথে আর কিছুক্ষণ থাকলে আমি পাগল হয়ে যাইতাম? না, ওই পাগল বানিয়েছিল, আমার ছেলের মাথায় আঘাত করেছিল আর মানসিক শারীরিক টর্চার করে। এই বড় সাহেব আজও জানে না, শুধু ম্যাম আর বৌমনি জানে। আমি স্যারকে সব বলে দিব। না, এমন কাজ ভুলেও করিস না, তাহলে তোকে ওই মেরে ফেলবে। তুই পালিয়ে যা এখান থেকে। আরুষ কিছু বলতে যাবে, তখনই তিয়ার আম্মু রুমে ঢুকে। রহিমা তিয়ার আম্মুকে দেখে আরুষকে ছেড়ে উঠে নিচের দিকে তাকিয়ে থাকে। আরুষ বসা থেকে উঠে বলল, ম্যাম কিছু বলবেন? রহিমা, তুমি বাইরে যাও, আরুষের সাথে আমার কথা আছে। রহিমা চলে গেল। আরুষ তিয়ার আম্মুর দিকে ভয়ে ভয়ে তাকিয়ে থাকলো। তিয়ার আম্মু আরুষের হাত ধরে বলল, আরুষ, আমাকে একটা সাহায্য করবে? ম্যাম এভাবে বলছেন কেন? জি বলেন, কি করতে হবে? দেখো, আমার মেয়ে তোমার উপরে একবার যখন নজর দিয়েছে তখন তোমাকে ও ছাড়বে না। তাই আমি বলছি, তুমি আমার মেয়েকে বিয়ে করবে? আরুষ তিয়ার আম্মুর কথা শুনে অবাক হয়ে গেল। আরুষ ভুরু কুঁচকে বলল, বিয়ে তো বড় মানুষ করে, আমি তো ছোট, আমার তো বিয়ের বয়স হয় নাই। আমি জানি তোমার বিয়ের বয়স হয় নাই, কিন্তু তুমি দেখতে বড় ছেলেদের মতোই আছো। তোমাকে দেখে অতটাও বাচ্চা ছেলে মনে হয় না। তোমার বয়স বাড়িয়ে দেওয়া হবে বিয়ের জন্য। তুমি যদি তিয়াকে বিয়ে করো তাহলে আমি তোমাকে একটা বাড়ি গাড়ি গিফট করব। এমনকি তোমার পড়াশোনার সব খরচ আমরা দিব। তোমাকে আর কাজের লোক হয়ে থাকতে হবে না। তুমি তো এতিম, তোমার একটা পরিবারের দরকার আছে, তাই না? আরুষ অবাক হয়ে তিয়ার আম্মুর দিকে তাকিয়ে থাকলো। আরুষ তিয়ার আম্মুকে বলল, আমাকে সত্যি পড়তে দিবেন? আমি তাহলে রাজি আপনার মেয়েকে বিয়ে করতে, কিন্তু উনি যে পচা কাজ করতে নাই। দেখো, এমনিতে পচা কাজ করবে যেটা হারাম, কিন্তু বিয়ে যদি করো তাহলে জিনিসটা হারাম হবে না। এখন বলো, হারাম করা ভালো নাকি পবিত্রভাবে করা ভালো? তিয়ার আম্মুর কথা আরুষের মাথার উপর দিয়ে গেল। আরুষ না বুঝে মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল। তিয়ার আম্মু হাসি মুখে বলল, গুড বয়। আচ্ছা, তুমি তাহলে থাকো। আর শুনো, তোমাদের বিয়ের কথা তোমার বড় সাহেবকে বলবে না, ওকে? কেন? তোমার বড় সাহেব জানলে রেগে যাবে। এমন হতে পারে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারে, বা তোমাকে মেরেও ফেলতে পারে। আরুষ ভয় পেয়ে ঢোক গিলতে গিলতে বলল, তাহলে আমি বিয়ে করব না। আরে, বিয়ে লুকিয়ে করলে কোনো সমস্যা হবে না তো, এত ভয় কেন পাও? তুমি না সাহসী ছেলে, এত ভয় পেলে চলবে? তিয়ার আম্মু আরুষকে অনেকভাবে বোঝাতে লাগলো। বুঝিয়ে আরুষের রুম থেকে বের হয়ে গেল। তিয়ার রুমে গেলে দেখে তিয়া উপর হয়ে শুয়ে আছে। তিয়ার আম্মুর ডাক দিতে তিয়া খাটের উপর বসে পড়ল। কি হয়েছে? তোর সাথে কথা আছে, ঠান্ডা মাথায় আমার কথা শুনে। কি বলবে? তাড়াতাড়ি বলো। আমি তোকে আরুষের সাথে বিয়ে দিতে চাই। কি? বিয়ে দিতে চাই। আরুষের বয়স বাড়িয়ে নিয়ে আসবো। আগামীকাল তোর আর আরুষের বিয়ে, কিন্তু হ্যাঁ, এই বিয়ের কথা কেউ যেন না জানে। দেখ, আমি জানি তুই আরুষকে ছাড়বি না, তাই বিয়ে করে ফেল। ওর কিছু হয়ে গেলে কেউ খোঁজার কেউ নাই, আর না কেউ আফসোস করবে। ওই একটা এতিম ছেলে। তাই বলে বিয়ে কেন করতে হবে? বিয়ে করব না, বিয়ে করতে চাই না। আমি যেমন আসছি তেমন ভালো আছি। আরে, বিয়ে করলে কি সমস্যা? তোর মন চাইলে ওকে ছেড়ে দিতে পারবি। তিয়া কিছুক্ষণ ভেবে ওর আম্মুর দিকে তাকিয়ে দুষ্টু একটা হাসি দিয়ে বলল, ওকে, আমি বিয়ে করতে রাজি। আর ওকে বলে দিও ওই যে আমার স্বামী কাউকে যেন না বলে। বলে দিচ্ছি। এই বলবে না? আচ্ছা থাক, আমি ভুয়া একটা জন্ম নিবন্ধন বানাতে দেই, আর তোর আব্বু আসার আগে সব করতে হবে।
ওকে। তিয়ার আম্মু চলে গেল। তিয়া খাটে বসে থেকে ওর বন্ধুদের কল দিয়ে কথা বলতে লাগলো। আরুষ রুমে শুয়ে আছে। রহিমা আরুষের কাছে এসে বলল, কি ভাবিস? না কিছু না। ম্যাম তোকে কি বললো রে? বলা যাবে না, ম্যাম বলতে না করছে। আমি তোর মায়ের মতো, আমাকে বল কি হয়েছে। প্রমিস করো কাউকে বলবে না। না, কাউকেই বলবো না, বল। আমার আর ছোট ম্যামের বিয়ে, কিন্তু কাউকে জানানো যাবে না। কি? তোর বয়স কি আর তার বয়স কি? পাগল হয়ে গেছে নাকি? কিছু করার নাই। বিয়ে না করলে আমাকে মেরে ফেলবে, তার থেকে বিয়ে করলে পড়তে দিবে, আবার একটা বাড়ি দিবে। গরিবরা হলো বড় লোকদের কেনা গোলাম, যা ইচ্ছে তাই করবে, কোনো সমস্যা নাই। এইটা যদি গরিব ঘরে কোনো মেয়ে করতো তাহলে তাকে গালি ভাষায় কথা বলতো। আর বড় লোকের মেয়ে এমন জঘন্য জঘন্য কাজ করে, কিন্তু এইগুলো স্বাভাবিকভাবে ধরে নেয়। রহিমার চোখ বেয়ে পানি চলো। শুধু আরুষ কিছুই বুঝতে পারলো না, শুধু তাকিয়ে দেখে বলল, খালা কি হলো, কান্না করছো কেন? না, কিছুই হয় না। কথাটা বলে চলে গেল। আরুষ কিছু বলল না, চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো। তের আম্মু রুমে বসে তের আব্বুর সাথে কথা বলতে লাগলো। তুমি কবে আসবে? বাসায় যাওয়া হবে না, এখান থেকে লন্ডন চলে যাব। লন্ডন চলে যাবে? কতদিন থাকতে হবে? বেশি না, 4 দিন লাগবে। ও আচ্ছা, সাবধানে যাও। রনিও কি তোমার সাথে যাবে? হ্যাঁ, বৌমা বাসায় চলে যাবে। আচ্ছা। টিয়ার আম্মু কথা বলতে লাগলো। কথা বলা শেষ হলে কল কেটে দিল। টিয়া রহিমাকে বলল, আরুষকে আমার খাবার নিয়ে আসতে বলো, যাও। আচ্ছা। রহিমা টিয়ার রুমটা গুছিয়ে দিয়ে নিচে চলে গেল। আরুষকে দেখে বলল, তোকে খাবার নিয়ে যেতে বলেছে, আমি খাবার বেড়ে দেই, তুই নিয়ে যা। আরুষ ভয় পেতে লাগলো। রহিমা সাহস দিল। তারপর আরুষ খাবার নিয়ে ভয়ে ভয়ে সিঁড়ি বেয়ে যেতে লাগলো। আরুষ টিয়ার রুমের সামনে গিয়ে দরজা নক করলো। টিয়া আরুষকে বলল, ভেতরে আয়। আরুষ খাবারের প্লেট টেবিলের উপর রেখে চলে যেতে নিবে, তখনই টিয়া রেগে গিয়ে বলল, ওই তোকে যেতে বলছি আমি। আরুষ সাথে সাথে পা থামিয়ে দিয়ে ভয়ে ভয়ে পিছনে ঘুরে তাকালো। আরুষকে কাঁপতে দেখে টিয়া বলল, এত ভয় পাচ্ছিস কেন? এইদিকে আয়, আমার সামনে বসে তো। আমি খাবার খাবো আর তোকেও দেখবো। আরুষ কিছু না বলে সোফায় গিয়ে বসলো। টিয়া খাবারের প্লেট নিয়ে খেতে লাগলো আর আরুষকে ভালো করে দেখতে লাগলো। আরুষ ফ্লোরের দিকে তাকিয়ে আছে। টিয়া আরুষের দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা, তুই যে আমাকে বিয়ে করতে চাচ্ছিস, এখন তো ভয় পাচ্ছিস। ভবিষ্যতে তোর কি হাল করতে পারি তোর কোনো ধারণা আছে? আমাকে প্লিজ কিছু করেন না, আমি আপনাদের কথা মতো চলবো। তাই তুই জানোস রহিমার ছেলের অবস্থা কে করেছে? আরুষ কিছু বলল না। টিয়া হাসতে হাসতে বলল, ও আমার তো ভুল হয়েছে, তুই কিভাবে জানবি? আমি আমার বান্ধবীরা মিলে এমন হাল করে দিয়েছি, তোরও সেম অবস্থা করব। আরুষ ভয়ে কান্না করতে শুরু করে দিল। টিয়া আরুষের কান্না দেখে হাসতে লাগলো। টিয়া বলল, জোরে জোরে কান্না কর, কান্না শুনতে ভালোই লাগছে। আমি আপনার কি ক্ষতি করছি? কেন আমার সাথে এমন করছেন? তোর অপরাধ, তুই এত হ্যান্ডসাম কেন? কতটা কিউট তুই, তোকে দেখলে ইচ্ছে করে চকলেটের মতো খেয়ে নেই। আপনি অনেক পচা। আরুষের কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো। হাসতে হাসতে এক পর্যায়ে টিয়ার চোখ বেয়ে পানি ঝরতে লাগলো। আরুষ টিয়ার চোখে পানি দেখে বলল, আপনি কান্না করছেন কেন? টিয়া চোখের পানি মুছে হাত ধুয়ে বলল, তুই কি ধর্ষণের মানে জানোস? টিয়ার কথা শুনে আরুষ মাথা নেড়ে নাসূচক জবাব দিল। টিয়া আরুষের দিকে তাকিয়ে বলল, আজ কেন জানি এই প্রথম তোকে দেখে অনেক মায়া হচ্ছে রে। তোর ভেতরে কত সরলতা, কিন্তু তোর বয়সের ছেলেদের দেখেছি এত জঘন্য, কিন্তু তুই তাদের থেকে কতটা আলাদা। তুই নিজের ভালো চাস, তাহলে এখন থেকে পালিয়ে যা। আরুষ টিয়ার কথা শুনে অনেকটা অবাক হয়ে গেল। টিয়ার দিকে তাকিয়ে বলল, আমার কেন জানি আপনাকে ভালো মানুষ মনে হচ্ছে। আচ্ছা, আপনি এমন করেন কেন? আপনি যতটা নিজেকে খারাপ দেখাতে চান, আমার কেন জানি মনে হয় আপনি তেমন না। কিন্তু সকালের দিকে অনেক ভয় পেয়েছিলাম, মনে হচ্ছিল আপনি আসলে অনেক পচা একটা মেয়ে। টিয়া আরুষের কথা শুনে হাসতে লাগলো। আরুষ টিয়ার হাসি অবাক চোখে দেখতে লাগলো। তখনই পিছন থেকে টিয়ার আম্মু এসে বলল, কি ব্যাপার, এত হাসছিস কেন? কিছু না। আজকে তোমাদের বিয়ে দেওয়া হবে।
ওর ভুয়া নিবন্ধন তৈরি হয়ে গেছে। তোর আব্বু আসবে 4 দিনের ভিতরে। তোরা নিশ্চিন্তেই থাকতে পারবি। বিয়েটা করব না। পাগলামি করবি না, আমি যা বলছি তাই করবি। মরার একটু ভয় কর, পেটের সন্তান বলে কিছু করতেও পারছি না। পেটের সন্তান না হলে মেরে ফেলতে নাকি? আমি কাজীকে আসতে বলছি, তুই রেডি হয়ে নে। আরুষ, তুমিও যাও। আরুষ বসে থেকে উঠে চলে যেতে লাগলো। টিয়ার দিকে তাকিয়ে থেকে চলে গেল। সিঁড়ি ভেঙে নিচে গিয়ে সোজা রুমে চলে গেল। নতুন শার্ট প্যান্ট পরে নিল। তারপর রুম থেকে বের হয়ে বসার ঘরে চলে গেল। কাজীকে দেখে আরুষ সালাম দিল। টিয়ার সিঁড়ি ভেঙে নামতে লাগলো। আরুষ টিয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো। টিয়াকে আরুষের পাশে বসিয়ে দিলে টিয়া আরুষকে আস্তে আস্তে বলল, কিরে, এইভাবে তাকিয়ে কি দেখছিলি? আমাকে আগে দেখোস নাই? ম্যাম, আপনাকে না অনেক সুন্দর লাগছে আজকে। তাই নাকি? তা আগে লাগে নাই আমি সুন্দর? আগে ভালো করে দেখি নাই, তাই বলতে পারি না। তাই? আরুষ টিয়ার কথা শুনে মাথা নেড়ে হ্যাঁ সূচক দিল। টিয়ার আম্মু এসে কাজীকে বিয়ে পড়তে বলল। কাজী আরুষকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। মনে মনে ভাবতে লাগলো, এত ছোট ছেলের সাথে এই মেয়ের বিয়ে কিভাবে কি? বড় লোকদের কারবার বোঝা মুশকিল। হুজুর কথাগুলো মনে মনে ভেবে বিয়ে পড়াতে লাগলো। আরুষ টিয়ার বিয়ে পড়ানো শেষ হইলে কাজীকে টাকা দিয়ে বিদায় করিয়ে দিল। আর টিয়ার আম্মু কাজের লোকদেরকে বলল, টিয়া আর আরুষের যে বিয়ে হয়েছে, এইটা যদি বাইরে বা বড় সাহেবের বা ছোট সাহেবের কানে চাই, তাহলে তোমাদের সবার খবর আছে। যাও, যার যার মতো কাজ করো। টিয়ার আম্মুর কথা শুনে সবাই ভয়ে চলে গেল। টিয়া আরুষের দিকে তাকিয়ে বলল, কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছস? ক্লাস 6 পর্যন্ত পড়ছি। ও আচ্ছা, তোর হাতের লেখা অনেক সুন্দর। ধন্যবাদ ম্যাম। আপনি না বলেছিলেন আমি টিয়া ম্যামকে বিয়ে করলে আমাকে স্কুলে ভর্তি করে দিবেন? দিব। তোমার বড় স্যার আসলে ওকে বলে ভর্তি করিয়ে দিব। আচ্ছা। আম্মু, আমার এই শাড়িতে অনেক গরম লাগছে, আমি রুমে চলে গেলাম। টিয়া সিঁড়ি ভেঙে চলে গেল। আরুষ নিজের রুমে চলে গেল। আরুষ বসে থেকে ভাবতে লাগলো, আচ্ছা, আমার তো বিয়ে হয়ে গেল, উনি আমার বউ, ওনাকে কি আমি বউ বলবো নাকি ম্যাম বলে ডাকবো? যাই, ম্যামের থেকে শুনে আসি। আরুষ কথাগুলো ভাবতে ভাবতে রুম থেকে বের হয়ে সোজা সিঁড়ি ভেঙে টিয়ার রুমে চলে গেল। টিয়ার রুমে গিয়ে দরজা নক করলে টিয়া বলল, কে? ম্যাম, আমি। ও ভেতরে আয়। আরুষ দরজা খুলে ভিতরে ঢুকে সামনের দিকে তাকিয়ে ভ্যাবাচেকা খেয়ে গেল। আরুষ সাথে সাথে পিছনে ঘুরে তাকিয়ে বলল, সরি ম্যাম, আমি বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দেন। আরুষের কথা শুনে টিয়া ফিক করে হেসে দিল। টিয়া আরুষকে বলল, এত সরি বলতে হবে না। আর এত লজ্জা পাচ্ছিস কেন? তুই তো এখন আমার স্বামী হোস, তাই আমাকে এইভাবে দেখলে সমস্যা নেই। আরুষ লজ্জা লজ্জা মুখ করে সামনের দিকে তাকিয়ে বলল, বউদের সব দেখা যায়, বউরা রাগ করে না। না, শোন, আমার জামার চেনটা লাগিয়ে দে। না, আমার শরম করছে। শরম রাখ, যা বলছি তাই কর। আরুষ লজ্জা পেতে পেতে টিয়ার কাছে গেল। টিয়ার জামার চেন লাগাতে লাগলো। আরুষের মুখ আয়নায় দেখা যাচ্ছে। টিয়ার অনেক হাসি পেল। টিয়া হুট করে ঘুরলে আরুষের হাত সোজা টিয়ার বুকে গিয়ে লাগলো। আরুষ হা হয়ে গেল। টিয়ার দিকে তাকাতেই টিয়া বলল, এটা কি করলি? আরুষ টিয়ার কথা শুনে তাড়াতাড়ি করে হাত নামিয়ে চোখ নামিয়ে কান্না কান্না কণ্ঠে বলল, আমি তো ইচ্ছে করে হাত দেই নাই, আপনিই তো পিছন থেকে সামনের দিকে ঘুরলেন। আমি সত্যি ইচ্ছে করে আপনার বুকে হাত দেই নাই। টিয়া আরুষের কথা শুনে হাসতে লাগলো। আরুষের ভয় আরো বেড়ে গেল। টিয়ার সাথে সাথে আরুষের মাথার পিছনে ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। আরুষের চোখ বড় বড় হয়ে গেল। টিয়া আরুষের ঠোঁট জোড়া খেতে লাগলো। আরুষ অবাক হয়ে চুপ করে দাঁড়িয়ে থাকলো। আরুষ খেয়াল করলো ভিতরে অন্যরকম ফিলিংস হচ্ছে। আরুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো। আরুষ তার মুখ ঠেলে সরিয়ে দিল। টিয়া আবারও কিস করতে যাবে, আরুষ মুখে হাত দিয়ে বাধা দিল। জোরে জোরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, ম্যাম, আপনার ঘৃণা করলো না আমার ঠোঁট এভাবে নিজের মুখে নিতে? না, ঘৃণা লাগে না আমার। কাছে আয়। টিয়া আরুষের মাথা ধরে আবার কিস করতে লাগলো। আরুষকে খাটের দিকে নিয়ে গিয়ে ফেলে দিল। আরুষের উপর উঠে দুই হাত চেপে ধরে কিস করতে লাগলো। আরুষের ভিতর যেন ভালো লাগা কাজ করতে লাগলো। টিয়া আরুষের শার্ট খুলতে যাবে, সাথে সাথেই আরুষ হাত দিয়ে ফেললো। টিয়া আরুষের হাত সরিয়ে দিয়ে ঠোঁট ছেড়ে দিয়ে বলল, আরুষ, এমন করছিস কেন? তোর কি ভালো লাগছে না নাকি? শোন, আমরা এখন স্বামী স্ত্রী, আমাদের এইসব করা জায়েজ আছে।
বাধা দিলে কিন্তু তোর পাপ হবে। তাহলে আপনি বিয়ের আগে কেন আমার সাথে এমন করছিলেন? তখন আমার পাপ হয়েছিল, এখন আর পাপ হবে না, কারণ এইটা স্বামীর সাথে করা জায়েজ আছে। আপনি তো তাহলে অনেক পাপ করছেন। আপনার সাথে থাকলে আমারও পাপ হবে। আমি চলে যাব। থুর, তোর কানে কি ঢোকে না? কি বললাম, এখন কোনো পাপ হবে না। আর আমাকে আদর করতে দে, না হইলে কিন্তু তোর খবর আছে। আর বিয়ের পরে স্বামী যদি স্ত্রী ইগনোর করে বা বউকে সুখ না দেয়, বউকে কষ্ট দেয়, তাহলে সেই স্বামীর গুনাহ হবে। এখন নিজেই ভেবে দেখ, আমাকে বাধা দিবি নাকি গুনাহ বাড়াবি? আরুষ তিয়ার কথা শুনে বলল, না না, বাধা দিব না। আমি জাহান্নামে যেতে চাই না। গুড, তাহলে আমার কাজ আমাকে করতে দে, আর নিজেও শিখে নে। পরের বার কিন্তু আমাকে নিজে থেকে আদর করতে হবে কিন্তু। আরুষ তিয়ার কথা শুনে মাথা নেড়ে হ্যাঁ সূচক দিল। তিয়া আরুষের উপর ঝাঁপিয়ে পড়ল। আরুষ আস্তে আস্তে শুধু অবাক হয়ে যেতে লাগলো। শুধু আরুষ অবাক হয়ে সবকিছু বোঝার চেষ্টা করতে লাগলো। তিয়া আরুষকে আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। আরুষের উপর থেকে উঠে বালিশে মাথা দিয়ে শুয়ে আরুষকে বুকে জড়িয়ে ধরে বলল, কেমন লাগলো? অনেক ভালো। তখন না বাধা দিচ্ছিলি, আরো করবি? হুম। পরে, এখন শুয়ে থাক আমার উপরে। না না না, আমার আবার করতে ইচ্ছে করছে। চলেন না আবার করি। আরুষ তিয়ার সাথে পাগলামি করতে লাগলো। তিয়া আদর করতে না দিলে আরুষ কান্না শুরু করে দিল। তিয়া আরুষের কান্না দেখে বলল, আচ্ছা আয়, তাও কান্না করিস না। আরুষ খুশি হয়ে চোখ মুছে তিয়া যেমন যেমন ভাবে আদর করলো, আরুষ ঠিক সেই রকম ভাবে আদর করতে লাগলো। তিয়া চোখ বন্ধ করে আরুষের ভালোবাসার স্পর্শগুলো অনুভব করতে লাগলো। আরুষ অনেকক্ষণ আদর করে তিয়ার উপরে শুয়ে পড়লো। আরুষের মাথায় তিয়া হাত বুলিয়ে দিতে লাগলো। আরুষ তিয়ার দিকে মুখ তুলেই বলল, আমি আপনার মতো পারছি। আমি এখন বুঝছি আপনি কেন এমন করতেন। এইটা তো অনেক মজা। তাই? কিন্তু তাই বলে অন্য মেয়েদের কাছে যাস না। কেন? আপনি না অন্য ছেলেদের কাছে গেলে আমি অন্য মেয়েদের সাথে এমন করব? মার দিব। মারবেন কেন? আপনি করলে আমি পারবো না কেন? চুপ করে শুয়ে থাক, কথা বলিস না। আরুষ আর কিছু না বলে তিয়ার বুকে মুখ লুকিয়ে শুয়ে থাকলো। আর শুয়ে থাকতে থাকতে তিয়ার বুকের উপর ঘুমিয়ে গেল। হঠাৎ করে তিয়ার ফোন বেজে উঠলো। তিয়া ফোনটা হাতে নিয়ে দেখে ওর বান্ধবীরা কল দিয়েছে। তিয়া ভিডিও কল রিসিভ করলে ওর বান্ধবীরা বলে উঠলো, কিরে, তুই জামাই একা বুকে রেখে দিয়েছোস? আমাদের কবে দিবি? আমরা একটু টেস্ট করে দেখতাম। আরে করিস, আপাতত আমার জিনিস আমার কাছে থাক। তা তো হবে না। তুই তো বলছিস বিয়ের পর বাসর রাতটাই পার হইলে পরের দিন তুই আমাদের কাছে নিয়ে আসবি। বলছি, বাট ওই তো ছোট, এতজনকে সামলাবে কিভাবে? তিয়ার কথা শুনে সবাই হাসতে লাগলো। আনিকা রেগে গিয়ে বলল, ফাইজলামি করস? এতক্ষণে ওকে ছোট মনে হচ্ছে? নিজে আদর খাওয়ার সময় ছোট মনে হয় না, আর আমাদের বেলায় ছোট? 10টা ছেলের সাথে রাত কাটাইছস, কই একবারও তো ওদের কথা ভাবলি না? ওরা ছোট নাকি বড় নিজের চাহিদা তো মিটিয়ে নিলি, আর এখন বিয়ে করছস, এখন ছোট তাই না? আরে আজব, রেগে যাচ্ছিস কেন? আমি কি তোকে না করছি নাকি? তুই নিয়ে যা, এতে সমস্যা নাই। আরে আর সব পোলাপাইন থেকে ওই অনেক কম বুঝে, মানে অতটা চালাক না। ওকে যা বোঝানো যায় তাই বোঝে। তাই নাকি? তাহলে তো অনেক ভালো। আমরা যা বলবো তাই শুনবে। রহিমা খালা ছেলের মতো বেশি পাকনামি করলে একটা আস্ত খুন করে ফেলে দিব। ধ্যাৎ, ও এত চালাক না যে আমাদের ভিডিও ফোনে বন্দি করবি। আর ওর তো কোনো ফোন নাই। কি ব্যাপার, তুই চুপচাপ আমাদের কথা শুনছস নাকি? না, ঘুমিয়ে গেছে। ও আচ্ছা, শোন, ওকে সকালে নিয়ে আয় আমাদের বাগান বাড়িতে। সকালে? কাজ আছে, সকালে না। শোন, 4 দিন আব্বু বাহিরে থাকবে, তাই আমি চাচ্ছি এই 4 দিন আমার কাছে থাক। 4 দিন পর তোদের কাছে পাঠিয়ে দেব। আর এই 4 দিন আমরা কি করব? আরে শোন, ওই এখনো অনেক অবুঝ। আমি এই 4 দিনে সব কিছু শিখে ফেলবো, তারপর তোদের জন্য আরো ভালো হবে। এখন বোঝাতে গেলে মাথা নষ্ট হয়ে যায়। আদর করতে দিতে চাই না, খালি প্রশ্ন করে আর বাধা দেয়। তোর তো আবার বাধা সহ্য হয় না, তাই বলছিলাম আমি আগে সব শিখিয়ে নিই। ওকে, তাহলে 4 দিন পর কিন্তু নিয়ে আসবি ওকে। ওকে। তিয়া আর কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিল। আরুষকে বালিশের উপর শুয়ে দিল। আরুষের দিকে তাকাতেই তিয়ার ভিতরে ভালো লাগা কাজ করলো।
তিয়া এক নজরে তাকিয়ে দেখতে লাগলো। আরুষের কপালে ঠোঁটে আলতো করে ঠোঁটের স্পর্শ এঁকে দিল। তিয়া মনে মনে ভাবতে লাগলো, তোর ভেতরে একটা ব্যাপার আছে, তোকে যে ভালো করে দেখবে তোকে ভালোবেসে ফেলতে বাধ্য হবে। তিয়া কথাগুলো বলে খাট থেকে নেমে আলমারি থেকে পোশাক নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে এসেছে, চুল শুকাতে লাগলো। চুল শুকিয়ে আরুষের পাশে এসে আরুষকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সন্ধ্যার দিকে আরুষের ঘুম ভাঙলে দেখতে পারে তিয়া ওর বুকের উপরে শুয়ে আছে। আরুষ আলতো করে মুখের উপরে চুল সরিয়ে দিলে তিয়ার ঘুম ভেঙে যায়। তিয়া আরুষের ঠোঁটে আচমকা কিস করে দিল। আরুষ চমকে যায়। তিয়া হাসি মুখে বলল, ঘুম কেমন হয়েছে? অনেক ভালো। আমাকে ছাড়েন, আমি আমার রুমে যাই। আচ্ছা যাও, রুমে গিয়ে গোসল করে ছাদে চা নিয়ে যাবে, আমি বই নিয়ে যাব। আচ্ছা। আরুষ খাট থেকে নেমে প্যান্ট পরে শার্টটা কাঁধে ঝুলিয়ে নিল। আরুষ চলে যাবে তখনই তিয়া বলল, বউয়ের কপালে চুমু দেওয়া সুন্নত, এটা জানো না নাকি? আরুষ তিয়ার কপালে চুমু দিল। তিয়া আরুষের মাথা ধরে ঠোঁটে কিস করে ছেড়ে দিল। তিয়া মুচকি হাসি দিল। আরুষ হাসি মুখে রুম থেকে বের হয়ে গেল। নিচে গিয়ে দেখে তিয়ার আম্মু আর ভাবি রূপা বসে আছে। আরুষকে দেখে রূপা বলল, আরুষ, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো ম্যাম। আমার ননদ কই? উনি রুমে আছে। ও আচ্ছা। আচ্ছা থাকেন, আমি যাই। গোসল করে ম্যামের জন্য চা নিয়ে ছাদে যেতে হবে। ও আচ্ছা, শোনো, আমার জন্য চা বানিয়ে নিয়ে যাও, আমিও ছাদে যাচ্ছি। আচ্ছা। আরুষ রুমে চলে গেল। আরুষ রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে গোসল করতে লাগলো। আর এইদিকে টিয়া খাট থেকে নেমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। রূপা রুমের ভিতরে ঢুকে বলল, বাহ, আমার ননদকে খুব খুশি লাগছে। রূপার কণ্ঠ পেয়ে টিয়া চমকে গেল। পিছনে ঘুরে রূপাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে পড়ল। আপু তুমি এসেছো? হুম, তা তোর জামাইয়ের ভাগ দিবি তো নাকি? হুম, নিয়ে নাও। যাই হোক চাচ্চু, ছোট আম্মু, ওরা সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, সবাই তোর কথা জিজ্ঞাসা করলো। তাই? তা কি বললে? বলেছি তোর পরীক্ষা আছে সামনে, তাই পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত। টিয়ার রূপার কথা শুনে হাসতে লাগলো। টিয়ার গালে চুমু দিয়ে বলল, লাভ ইউ আপু। তোমার থেকে একটা জিনিস শিখে অনেক লাভ হয়েছে। ছোট ছেলেদের মাঝে আসলে অনেক মজা, ওদের চিকিৎসা করা আমার বেশ ভালো লাগে। তাই নাকি? আচ্ছা, ছাদে নাকি যাবে? তুমি যাবে নাকি? হ্যাঁ চলো। টিয়ার রূপা ছাদে চলে গেল। আরুষ গোসল করে ড্রেস পরে রান্নাঘরে চলে গেল। রহিমা খালা চা বানিয়ে দিলে আরুষ ট্রেতে করে চা নিয়ে যেতে লাগলো। ছাদে উঠে টিয়া আর রূপার কথা শুনে আরুষ বলে উঠল, কি? আমি কেন ভাবির সাথে ওইসব করব? ভাবির তো বিয়ে হয়ে গেছে, ছোট সাহেবের সাথে করবে। আরুষের কথা শুনে দুজনে পিছনে ঘুরে তাকালো। টিয়া আরুষকে দেখে বলল, আরে শোনো, এইদিকে আসো, তোমাকে বুঝিয়ে বলি, তাহলে তুমি বুঝতে পারবে। আমি কিছু শুনবো না। আমি ভাবির সাথে কিছু করব না। আপনি তো বলছেন এইগুলো বউয়ের সাথে করতে হয়, তাহলে আমি কেন ওনার সাথে করব? আমার কাছে এসেছো, বসো, আমি তোমাকে বুঝিয়ে বলি। আরুষ চা ট্রে নিয়ে ওদের কাছে গেল। রূপা আরুষের হাত থেকে ট্রে নিয়ে ওদের দুজনের মাঝখানে বসালো। যে আরুষের হাত ধরে বলল, দেখো, এই কাজটা করতে অনেক মজা পাওয়া যায়, তাই না? আমার ভাইয়া তো প্রায় সময় দেখো দেশের বাইরে থাকে, ভাবিকে ভালো মতো সময় দেয় না, সব সময় ঝগড়া করে, মারামারি করে, ভাবির সাথে ভালো ব্যবহার তেমন করে না। সেখানে তুমি ভেবে দেখেছো ভাবির কি ওই মজাটা দরকার আছে না? তারও তো ইচ্ছে করে, তাই না? আর তুমি তো গুড বয়, তুমি নিশ্চয়ই ভাবিকে কষ্ট দেবে না। আর ভাবিকে ভালো রাখলে তোমার লাভ আছে, তুমি ভাবির কাছ থেকে যা চাইবে তাই দিবে। সব বুঝলাম, কিন্তু আপনি না বলেছিলেন অন্য নারীর কাছে গেলে পাপ হবে? আমি পাপ করতে চাই না, আমি আপনার সাথে থাকতে চাই। একটু আধটু পাপ করলে কিছু হবে না। আমি তোমাকে ভুল বুঝাইছি, তুমি আমার কথা শোনো না। তোমার যেটা ভালো লাগে ওইটাই করো। তাহলে আমি ভাবির সাথে কিছুই করব না? মেজাজটা দেখি গরম করে দেয়। টিয়া, ভালো করে বোঝাও, না হলে কিন্তু খবর আছে। আচ্ছা ভাবি, আমি ওকে বোঝাচ্ছি। রূপা চা নিয়ে কিছুটা দূরে যায়। টিয়া আরুষকে বোঝাতে লাগলো। অনেকক্ষণ বোঝানোর পর আরুষ বুঝতে পারলো। তখন আরুষ বলল, ওকে ডান, বাট আমাকে স্কুলে ভর্তি করে দিবেন।
আর ভাবি কি সত্যি আমাকে পড়াতে পারবে? আপুর তো মাস্টার্স পড়া শেষ, তোমাকে কেন, আমাকেও পড়াতে পারবে। আমি তো আপুর কাছে পড়তে যাই, তুমি দেখো নাই? না, আমি তো এসেছি 10 দিন হলো, তাই অত কিছু খেয়াল করি নাই। আচ্ছা যাও, ভাবিকে বলো তুমি তাকে আদর করতে রাজি। তার কথা শুনে আরুষ রূপার কাছে গিয়ে বলল, ভাবি, আমি আপনাকে আদর করতে রাজি আছি। তাই আসো, আমাকে জড়িয়ে ধরো তো, দেখি কিভাবে আদর করতে হয়, জানো কি না? এখানে? আরুষ রূপার হাত ধরে টানতে নিজের কাছে নিয়ে আসলো। আরুষ রূপার বুকের উপর থেকে শাড়ি সরিয়ে দিয়ে গলায় কিস করতে লাগলো। টিয়া এইগুলো দেখে নিজের অজান্তেই বলে উঠল, আরুষ। টিয়ার কণ্ঠ পেয়ে আরুষ রূপাকে ছেড়ে দিয়ে টিয়ার দিকে তাকালো। রূপা বিরক্ত হয়ে পড়ল, কি হয়েছে, ডাক দিলে কেন? আপু এখন কেউ এসেছে, যাবে রুমে গিয়ে কারোর এখন। আসো, 3 জন মিলে বসে আড্ডা দেই। আচ্ছা আরুষ, চলো। আরুষ আর রূপা টিয়ার কাছে গেল। আরুষ দুজনের মধ্যে বসলো। দুজন আরুষের কাঁধে মাথা দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকলো। আরুষ মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা, আমার কেন এমন লাগছে? টিয়া ম্যামকে টাচ করলাম, এতটা ভিতরে খারাপ লাগে নাই, কিন্তু রূপা ভাবিকে টাচ করতে ইচ্ছে করছে না কেন? ওনার প্রতি কেমন একটা ঘৃণা ফিল হচ্ছে কেন? আমার কি কাজটা ঠিক হচ্ছে? ওয়েট, রহিমা খালা থেকে শুনলেই তো হয়। আরুষ কথাগুলো ভেবে বসা থেকে উঠে পড়লো। দুজন পড়ে যেতে নিলে সাথে সাথে আরুষ ধরে সোজা করে বসিয়ে দেয়। টিয়া রেগে গিয়ে বলল, এইভাবে উঠলে কেন? আপনারা বসেন, আমি নিচে যাব, আমার বাথরুমে যেতে হবে। আচ্ছা যা। আরুষ কথাটা বলে নিচে চলে গেল। নিচে গিয়ে রহিমা খালাকে খুঁজতে লাগলো। অনেক খুঁজে শেষে রান্নাঘরে পেল। আরুষ রহিমাকে বলল, খালা, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? এখানে বলবো? বল। আচ্ছা, স্বামী স্ত্রী সম্পর্কে কিছু বলেন তো। স্বামী স্ত্রী সম্পর্ক মানে কি, কিভাবে থাকতে হয়? আরুষের কথা শুনে সবাই হাসতে লাগলো, শুধু রহিমা ছাড়া। রহিমা খালা আরুষকে বলল, আরুষ, তুই রুমে যা, আমার রান্না শেষের দিকে। বলেন না। যেতে বলছি না, যা। আরুষ আর কিছু বলল না। আরুষ নিজের রুমে চলে গেল। রহিমা খালার অপেক্ষায় থাকতে লাগলো। অনেকক্ষণ অপেক্ষা করার পর রহিমা খালা আরুষের রুমে ঢুকলো। হাত মুছতে মুছতে আরুষের কাছে বসে পড়ল, শোন আরুষ, আমি তোর মায়ের মতো, আমি তোকে কিভাবে বোঝাবো? আর তুই অনেক ছোট, বাট তারপর যখন বলছিস তখন বলছি, স্বামী স্ত্রীর সম্পর্ক এতটাই পবিত্র সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধুত্বের। কুরআন মাজিদের ভাষায় ইমানদার নর ও নারী পরস্পরের বন্ধু ও সাথী। তারা ভালো কাজের আদেশ করে ও মন্দ কাজে নির্দেশ করে। আল্লাহ পাক স্বামী স্ত্রীর প্রকৃতিতেই পরস্পরের প্রতি প্রেম, নীতি, ভালোবাসা দান করেছেন। তারপরও আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পরস্পরের প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে নানান কথা বলেছেন। স্বামী স্ত্রী পরস্পরের প্রতি দয়া ও ভালোবাসা পোষণ করবে এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেটি বলেছেন ও দেখিয়ে দিয়েছেন। স্ত্রীর প্রতি দয়া ও ভালোবাসা প্রকাশ করতে তিনি কার্পণ্য করেননি। দাম্পত্য জীবন একান্ত গোপনীয়, তারপরও উম্মতের শিক্ষার জন্য তিনি তার স্ত্রীদের প্রকাশ করার জন্য বলেছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেজাজি ও কাঠখোট্ট টাইপের ছিলেন না। তিনি তার স্ত্রীর সঙ্গে হাস্যরস করেছেন, দৌড় প্রতিযোগিতা করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু গ্লাসে যেখানে ঠোঁট লাগিয়ে পানি খেয়েছেন, তিনি সেখান থেকে পানি পান করেছেন। গোশতের হাড্ডিটা হাত থেকে নিয়ে যেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু কামড় দিয়েছেন, তিনিও সেখানে কামড় দিয়েছেন। নিজ স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহুকে পেছনে রেখে মদিনার মসজিদে হাফসিদের খেলা দেখিয়েছেন। এসব স্ত্রী মনোরঞ্জন ও ভালোবাসার প্রকাশ। আবার স্ত্রীর সঙ্গে সচরাচরের তাগিদ দিতে বলেছেন। তোমাদের মধ্যে এই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। তেমনিভাবে স্বামীর অনুযোগ্যকে জান্নাতে যাওয়ার শর্ত করে দিয়েছেন। মিরাজের রাত্রে জাহান্নামী নারীর আধিক্য দেখে তিনি বলেন, এর অন্যতম কারণ স্বামীর অবাধ্যতা। আবার বলেছেন, যে নারী আল্লাহর হক ও স্বামীর হক পালন করে সে তার খুশি মতো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। স্বামী স্ত্রী পরস্পরের প্রতি
সদাচরণ প্রসঙ্গে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচুর উক্তি রয়েছে। এর কথা বলা যায় স্বামী স্ত্রী পরস্পরের প্রতি সুবিচারের জান্নাতে যাওয়ার অন্যতম সূত্র। স্বামী স্ত্রী ও সন্তান সন্ততি দ্বারা চোখকে শীতল করে দেওয়ার জন্য আল্লাহ পাক তার কাছে দোয়া করতে বলেছেন। সূরা ফুরকান। আরুষ রহিমা খালার কথা শুনে অবাক হয়ে গেলেন। আরুষ রহিমা খালাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, এইগুলো যদি হয়, ম্যাম যে আমাকে অন্য মেয়ের সাথে থাকতে বলে, কি আমার গুনাহ হবে? আমি যদি বউকে রেখে অন্য মেয়েদের সাথে একই কাজ করি, তাহলে আমার গুনাহ হবে না? নাকি বউয়ের কথা মতো চলতে হবে? এটাই পাপ। স্ত্রীকে পর নারীর সাথে থাকা, ভালোবাসা জড়ানো, এটাকেই পরকীয়া বলে। পরকীয়া করা ইসলামের শাস্তির ব্যবস্থা আছে। আর আরুষ, তুই ছোট তাই বলছি, ম্যামের সাথে তোর বিয়ে হয়ে গেছে, সেখানে তুই অন্য কোনো মেয়ের সাথে একই কাজ করবি না। ম্যাম জোর করলে বলবি, আপনি আমার বউ, আমি কেন অন্যজনের সাথে মিশতে যাব? এটাই গুনাহ। আর ম্যাম তো বদ অভ্যাস আছে। তুই যখন তোর স্বামী ম্যামকে ভালোবাসা দিয়ে তুই ওইসব কাজ থেকে বিরত রাখবি। দুজন মিলে 5 ওয়াক্ত নামাজ পড়বি। কখনই খারাপ কাজ করবি না। পর নারীদের দিকে খারাপ নজরে তাকাবি না। সবসময় পর নারীদের থেকে দূরে থাকার চেষ্টা করবি। স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা আল্লাহর প্রদত্ত নেয়ামত। আচার আচরণ, কথাবার্তা সব কিছুতেই যেন ভালোবাসা প্রকাশ পায়। অনেকেই আছেন অন্তরের স্ত্রীকে অনেক ভালোবাসলেও মুখে প্রকাশ করতে লজ্জাবোধ করে। ফলে স্ত্রী মনে করেন তার স্বামী তাকে যথাযথভাবে ভালোবাসেন না। ফলে তিনি পরকীয়া থেকে ঝুঁকে পড়েন। কিন্তু তোদের তো ভিন্ন রকম। তাই তুই যত তাড়াতাড়ি পারস ম্যামকে ভালোবাসা দিয়ে পরিবর্তন করে দিতে হবে। না হইলে সম্পর্ক ভিন্ন রূপ নেবে। তুই ম্যামকে পরপুরুষের কাছে যেতে দিবি না, বুঝলি? শোন, সামনেই লাইব্রেরি আছে, তুই ওইখান থেকে ইসলামী বই পড়ে সব কিছু জেনে নিস। তুই তো অনেক ভালো বাংলা পড়তে পারস। আচ্ছা, সব বুঝছি। মাথা রাখিস, ভুলেও পর নারীদের সম্পর্ক জড়িয়ে যাবে না। স্ত্রী ছাড়া কাউকে ভালোবাসা যাবে না। কিন্তু আমি তোকে মিথ্যা বলবো না, এটাই তুই ভালো করে জানিস। আর তোকে তো বললাম তুই গিয়ে ইসলামিক বইগুলো পড়িস। আরুষ মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল। রহিমা উঠে চলে গেল। আরুষ কিছুক্ষণ ভেবে রুম থেকে বের হয়ে গেল। তেয়ার আম্মু আরুষকে ডাক দিলে। তেয়ার আম্মু বলল, আরুষ, সকালে রেডি হয়ে তোমার স্যারের সাথে কথা বলছি। তোমাকে স্কুলে ভর্তি করে দিতে রাজি হয়েছে। ধন্যবাদ ম্যাম। তোমার স্কুলের 5 সার্টিফিকেট আছে? জি আছে। ওকে সকালে তোমার বউয়ের সাথে যেও, আমি ওকে বলে রাখবো নি। আচ্ছা, যাও এখন। আরুষ খুশি হয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে সাথে সাথে তিয়ার সাথে ধাক্কা লাগতে যাবে। আরুষ সাথে সাথেই ধরে ফেলো। তিয়া বলল, আর একটু হলে পড়ে যাইতাম। পড়বেন না, আমি তো আছি, আপনাকে সব সময় ধরে নিব। আরুষের কথা শুনে তিয়া হেসে দিল। তিয়া সোজা হয়ে দাঁড়িয়ে বলল, চলো রুমে যাই। আচ্ছা, তোমরাও যাও, আমি নিচে গিয়ে দেখি আম্মু কি করে। রূপার চলে গেল। আরুষ আর তিয়া রুমে চলে গেল। আরুষ সোফায় বসে নিচের দিকে তাকিয়ে কিছু ভাবতে লাগলো। তিয়া আরুষকে দেখে বলল, গেম খেলবে? আমার ফোন নাই। তিয়া আরুষের কাছে ফোন এগিয়ে দিল। আরুষ খুশি হয়ে ফোনে গেম খেলতে লাগলো। তিয়া বই বের করে পড়তে শুরু করলো। আরুষ গেম খেলতে খেলতে তিয়ার দিকে তাকিয়ে গেম খেলা বন্ধ করে দিয়ে খাটের উপরে উঠে তিয়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। তিয়া অবাক হয়ে গেল। তিয়া মুচকি হাসি দিয়ে আরুষের উপরে বই রেখে পড়তে লাগলো। আরুষ তিয়ার বুক থেকে মুখ তুলে বলল, আচ্ছা, আপনি তো আমার বউ হন, তাহলে আমি আপনাকে কেন ম্যাম বলবো? বউকে তো বউ বলা উচিত, তাই না? আরুষের কথা শুনে তিয়ার মুখে নিজের অজান্তেই হাসি ফুটে উঠল। আরুষ তিয়ার ঠোঁটে ছোট্ট করে কিস দিয়ে বলল, কি হলো, হাসেন কেন? আমি আপনাকে বউ বলে কি কোনো সমস্যা? না, বউ বলে ডাকবে, বাট আব্বু ভাইয়া আসলে আমাকে তখন ম্যাম বলে ডেকো। দূর, ভালো লাগে না, বউকে বউ বলতেও সমস্যা। আরে পাগল, সমস্যা কই? আমি তো অনুমতি দিয়েছি, তাই না? শুধু আব্বু আর ভাইয়ার সামনে বলবে না। তুমি তো এই 10 দিনে দেখেছো আব্বু ভাইয়া কতটা ভয়ঙ্কর। রেগে গেলে কাউকে ছাড়ে না। বউ, একটা কথা বলবো? বলো। আপনার মুখ থেকে না তুমি ডাক শুনতে অনেক ভালো লাগে। তুই বলে কেমন জানি পরপর লাগে।
আরুষের কথা শুনে তিয়া ফিক করে হেসে দিল। আরুষ মুগ্ধ হয়ে তিয়ার হাসি দেখতে লাগলো। আরুষ কিছু বলতে যাবে, তখনই পিছন থেকে রূপা এসে পড়ল। কি ব্যাপার তিয়া, এত হাসি কেন? রূপার কণ্ঠ শুনে আরুষ তিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে পড়ল। বউ, আমি কিন্তু ভাবির সাথে তার রুমে ঘুমাতে পারবো না। আরুষের কথা শুনে দুজন অবাক হয়ে গেল। তিয়া ভুরু কুচকে পড়ল। তুমি না তখন রাজি হলে, আবার এখন কি হয়েছে? ভাবি তো আমার বউ না, তাহলে কেন আমি ওনার সাথে ঘুমাতে যাব? ভাবির সাথে শুয়ে থাকলে আর আদর করলে ওইটা পরকীয়া বলে, যে এটা ভয়ঙ্কর পাপ। আমি পাপ করে জাহান্নামে যেতে চাই না, আর আপনাকে অন্য কোনো ছেলের সাথে থাকতে দিতে পারবো না। আরুষের কথা শুনে তিয়ার রূপার রাগে মাথার রক্ত উঠে গেল। তিয়া আরুষকে একটা ধাক্কা মারলো। আরুষ সোজা খাট থেকে পড়ে গেল। আরুষের পিঠে সোজা টেবিলের সাথে বাড়ি খেলো। আরুষ কান্না করতে লাগলো। তিয়া রেগে গিয়ে বলল, একটু প্রশ্রয় দিয়েছি, মাথায় উঠে গেছোস? ভাবির সাথে থাকা লাগবে মানে থাকা লাগবেই, এটা আমার শেষ কথা। যদি না থাকোস তাহলে তোকে কিভাবে থাকাতে হয় এটা আমি খুব ভালো করেই জানি। আর তিয়া ওয়েট, ওই এইসব কিভাবে জানলো? তখন তো আমাদের কথা মতো ঠিকই রাজি হলো, হঠাৎ করে কেন বলছে এটা পরকীয়া? এই আরুষ, তোমাকে এসব কে বলেছে? আরুষ রূপার কথা শুনে থতমত খেয়ে গেল। আরুষ কান্না করতে করতে বলল, আমি বলবো না, এইটা আমি শুনেছি। বল, কে বলেছে তোকে? আমি বলবো না। তিয়া আরুষের থুতনি চেপে ধরলো। আরুষ বলতে না চাইলে তিয়া আরুষের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে লাগলো। রূপা রেগে গিয়ে বলল, তিয়া, গলা পাড়া দিয়ে ধরো, তাই মুখ দিয়ে কথা বের হবে। আমাকে মেরে ফেলেও আমি বলবো না, আর যাই হয়ে যাক আমি আপনার সাথে থাকবো না। আমি বউকে বিয়ে করেছি, আপনাকে না। আরুষের কথা শুনে রূপা রেগে গিয়ে জোরে জোরে থাপ্পড় মারতে লাগলো। আরুষের ঠোঁট কেটে রক্ত পড়তে লাগলো। আরুষ চিৎকার করে কান্না করতে লাগলো। রক্ত দেখে আরো ভয় পেয়ে গেল। তে আরুষের কলার চেপে ধরে খাটের উপরে তুলে পড়ল। কে বলছে? আমার জানার দরকার নাই। তুই আজকে ভাবির সাথে থাকবি, না হলে তোর খবর আছে। ভাবি এখন শুরু করে দিবে নাকি? খাবার খেয়ে আসবে। তার কথা শুনে রূপা বলল, তিয়া, তুমি বাহিরে যাও, আমি দেখছি ও কি করে। আমার সাথে রাত না কাটিয়ে থাকতে পারে? আচ্ছা, আমি যাচ্ছি। তিয়া রুম থেকে বের হয়ে দরজা লাগিয়ে দিল বাহির থেকে। আরুষ খাট থেকে নেমে চলে যেতে চাইলে রূপা এক টান দিয়ে নিজের শাড়ি খুলে ফেলে। আরুষের হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছে, শক্ত করে জড়িয়ে ধরে। আরুষের সারা মুখে কিস করতে লাগলো। আরুষ রূপাকে সরিয়ে দিতে লাগলো আর বলতে লাগলো, ভাবি আমাকে ছেড়ে দেন, আমার সাথে এমন করেন না। আমার সাথে এইটা করলে আপনার পাপ হবে। প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি বউয়ের কাছে যাব। চুপ কর, কিসের পাপ? হ্যাঁ, তোর এইসব জ্ঞানের কথা রাখ। আর বউয়ের কাছে যাবি? হা হা, তোর বউ বাহিরে দাঁড়িয়ে আছে। তোর বউ আমার কাছে তোকে ছেড়ে গেছে। শোন, এখানে এইসব বউ জামাই ইমোশনাল কাজ করে না। তোর বউ ওর ফ্রেন্ডের জামাই বয়ফ্রেন্ডের ছাড়ে নাই। আর তুই কোন হিসাবে সবার হাত থেকে ছাড়া পাবি? আমি ওইসব জানি না, আর শুনতেও চাই না। আমি আপনার সাথে কিছু করব না। আরুষ ধাক্কা দিয়ে সরিয়ে দিলে রূপা রেগে গিয়ে হাতের কাছে ফুলদানি দিয়ে সজোরে মাথায় আঘাত করলে আরুষ মা বলে চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। রূপা আরুষের গলা ধরে খাটের উপর ফেলে শার্ট প্যান্ট খুলে ফেলে। আরুষ চিৎকার করতে লাগলো। টিয়া বাইরে থেকে আরুষের চিৎকার শুনে বুকের ভিতর কেঁপে উঠতে লাগলো, কিন্তু তারপরও ভিতর ঢুকলো না। টিয়া দরজার সাথে পিঠ ঠেকিয়ে ঠোঁট কামড়ে ধরে চোখের পানি ফেলতে লাগলো। টিয়ার নিজের অজান্তেই অনেক কষ্ট হতে লাগলো। টিয়া কষ্ট সহ্য করতে না পেরে দরজা খুলে ভিতরে ঢুকে পড়লো। টিয়া সোজা রূপাকে আরুষের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আরুষকে চোখ বন্ধ করে থাকতে দেখে টিয়া ভয় পেয়ে গেল। টিয়া খাটের উপরে উঠে আরুষের মাথা হাত দিয়ে ধরলে হাতে রক্তে লাল হয়ে যায়। টিয়া ওর ওড়না দিয়ে মাথাটা বেঁধে দিল আর আরুষকে ডাকতে লাগলো। রূপা রেগে গিয়ে টিয়াকে বলল, তিয়া, তুমি এটা কি করলে? আমাদের মাঝে কেন আসলে? তিয়া, তুমি বাইরে যাও, আমার কাজ আমাকে করতে দাও। রূপার কথা শুনে টিয়া রেগে চিৎকার করে বলল, চুপ করবে? দেখতে পারছো ওই চোখ খুলছে না, আর সেখানে নিজের চাহিদা নিয়ে এসেছো। ওর কাছে আসলে তোমার হাত আমি ভেঙে ফেলবো। টিয়া আরুষকে জড়িয়ে ধরে বুকের সাথে জড়িয়ে নিয়ে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, এই আরুষ, চোখ খুলো না। আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। আমি তোমাকে এইভাবে একা ছেড়ে দিয়ে ঠিক করি নাই। এই আরুষ, চোখ খুলো। টিয়া কথাগুলো বলতে বলতে কানে ভেঙে পড়লো। রূপা টিয়ার উপর রেগে শাড়ি পরতে লাগলো। টিয়ার ফোনটা বের করে ড্রাইভারকে রুমে আসতে বলল।
তিয়া আরুষকে ধরে নিয়ে যেতে গিয়ে পড়ে যেতে নিতে সাথে সাথেই রূপা ধরে ফেল। তিয়া রূপার হাত ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ড্রাইভার আসলে তিয়া আরুষকে ধরতে বলল। ড্রাইভার আরুষকে কোলে নিয়ে তুলে নিয়ে যেতে লাগলো। রহিমা আরুষের এই অবস্থা দেখে ভয় পেয়ে গেল। রহিমা রেগে তিয়ার গালে সজোরে থাপ্পড় মেরে বলল, ছি, আবার এই ছেলেটার সাথে এমন কাজ করলি? ছি ছি ছি, তোকে দেখলে ঘৃণা হয়। ছেলের চিকিৎসার জন্য তোদের বাড়িতে পড়ে আছি, আজকে এই মুহূর্তে তোদের চাকরি আমি ছেড়ে দিলাম। রহিমাকে কিছু বলতে যাবে তিয়া সবাইকে থামিয়ে দিল। রহিমা দৌড়ে আরুষের পিছন পিছন যেতে লাগলো। 10 বছর পর। আকাশ, এই আকাশ, হ্যাঁ আম্মু বলো। তোর ভাইয়া আসবে, তুই এখনো রেডি হোস নাই? তাড়াতাড়ি রেডি হয়ে এয়ারপোর্টে যা। আম্মু আমি রেডি তো, তোমার ভাস্তি আমাকে বের হতে দিচ্ছে না। কি রে আবিদা, তুই আকাশকে রেডি হতে দিচ্ছিস না কেন? ফুপি তোমার ছেলেকে ধরে রাখছে। তোমার ছেলেকে শুধু বলছি আমাকে নিয়ে যেতে, তোমার ছেলে নিয়ে যাবে না, তাই আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি। আকাশ, ওকে নিয়ে আয়, তাও আর দেরি করিস না। শাকচুনি চল। আকাশ আদিপাকে নিয়ে যেতে লাগলো। আরুষ ড্রাইভিং করতে লাগলো আর আদিপা আকাশের কানে ফু দিতে লাগলো। আকাশ বারবার বিরক্ত হয়ে আদিপার দিকে তাকিয়ে বলল, অ্যাক্সিডেন্ট করবো, প্লিজ এমন করিস না। করবো না, আগে বল আমাকে বিয়ে করে কবে করবি? তোর মতো পেতনিকে কে বিয়ে করবে? আমার খেয়ে কাজ নাই, তোকে বিয়ে করতে হবে। কেন, আমার ভিতর কি কমতি আছে যে আমাকে বিয়ে করা যাবে না? দেখ আদিবা, তুই আমার মামাতো বোন, আমি তোকে বোনের নজরে দেখি। এখানে তোকে বউ হিসেবে মানা সম্ভব না। আর এইসব কথা রাখ প্লিজ। আজব কথা, আমি কি তোর মায়ের পেটের বোন নাকি যে আমাকে বিয়ে করা যাবে না? এইসব কথা রাখ। আকাশের কথা শুনে আদিবার মনটা খারাপ হয়ে গেল। আকাশ আদিবার দিকে নজর না দিয়ে এয়ারপোর্টে চলে গেল। গাড়িটা এক সাইডে রেখে রাফির জন্য অপেক্ষা করতে লাগলো। আকাশ রাফিকে দেখে হাত নাড়তে লাগলো। রাফি আকাশের দিকে এগিয়ে আসলে আকাশ রাফিকে জড়িয়ে ধরল। ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তোরা কেমন আছোস? ভালোই আছি ভাইয়া। তুমি তো আগের থেকে অনেক স্মার্ট হয়ে গেছো, তোমাকে দেখে তো আমি ফিদা হয়ে যাচ্ছি। আদিবার কথা শুনে রাফি আকাশ হাসতে লাগলো। তারপর তিনজন লাগেজ নিয়ে গাড়িতে চলে আসলো। গাড়িতে উঠে আকাশ ড্রাইভিং করতে লাগলো আর তিনজন গল্প করতে করতে বাসে চলে আসলো। রাফি সবার সাথে কুশল বিনিময় করে রুমে চলে গেল। আকাশও রুমে চলে গেল, ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। আকাশ, রাফি, আদিবা, আকাশের আব্বু আম্মু সবাই বসে একসাথে আড্ডা দিতে লাগলো। কথা বলতে বলতে আকাশের আব্বু বলে উঠলো, আরুষ, তুই আর রাফি গিয়ে বৌমাকে দেখে আয়। বিয়ে তো এখন মাত্র 2 সপ্তাহ আছে, তোদেরও তো পছন্দ বলে কথা আছে। ফোনের ছবি আর বাস্তবে তো আর এক নাও হতে পারে। আব্বু ভাবি তো আমার পছন্দ, ভাইয়া গিয়ে দেখে আসুক গা। ভাইয়া তো বিয়ে করবে, আমি তো আর না, তাই ভাইয়া দেখা জরুরি। আমি বিয়ে পরে দেখব। আমি একা দেখা করতে যাব নাকি? তুইও আমার সাথে যাবি। আদিবাও যাবি, আমি একা যেতে পারবো না। আমি তো এক পায়ের ওপরে রাজি, আমারও ভাবিকে সামনে থেকে দেখার ইচ্ছে আছে। বাহ বাহ, পেতনি এক পায়ের উপরে রাজি, কিন্তু কথা হলো পেতনির পা দুইটা দেখছি আবার বসে আছে, তাহলে রাজি কিভাবে হলো? আকাশের কথা শুনে সবাই হাসতে লাগলো। আদিবা আকাশকে মারতে যাবে, আকাশ বলল, এই তোর এত হাত নড়ে কেন? আমাকে পেতনি বলে তোর মুখ আমি কষ্টিপ মেরে দেব। তাই নাকি? উল্টা যেন তোর মুখে লাগে না। এই দুজন ঝগড়া থামা, এখন বল আমার সাথে তোরা যাবি কিনা বল। হ্যাঁ যেতে পারি ভাইয়া, তোমার সুন্দর শালিকা থাকলে আমি কিন্তু তুলে নিয়ে আসবো। আকাশের কথা শুনে আদিবা রেগে গেল, কিন্তু আর সবাই হাসতে লাগলো। আকাশের আম্মু কান ধরে বলল, তোকে তুলে আনতে হবে না, পছন্দ হইলে আমাদের বলিস, আমরা বিয়ে করিয়ে দিব। ধুর আম্মু, মজা করছি, বিয়ে করলে তোমাদের পছন্দে বিয়ে করব। আচ্ছা তুই কলেজ শেষ করলি, ভার্সিটিও শেষের দিকে, তারপর কি একটা মেয়ে তোর পছন্দ হয় নাই? তোমার হয়েছিল নাকি যে আমাকে বলছো? হ্যাঁ হয়েছিল, কিন্তু ওর বিয়ে হয়ে গেছে। রাফির কথা শুনে সবাই অবাক। আকাশ আদিবা হাসতে লাগলো। আকাশ রাফির দিকে তাকিয়ে বলল, তার মানে ভাইয়া ধোকা খেয়েছো? ধোকা কেন খাবো? আমি তোকে কখনোই বলি নাই ওকে ভালোবাসি, শুধু পছন্দ করতাম এইটাই। ও আচ্ছা। আচ্ছা এখন বল, তোরা কখন যাবি? আজকে যাব, শুধু ওনাকে দেখে চলে আসবো, বাসায় যেতে পারবো না কিন্তু।
এটা কেমন কথা? বাসায় না গেলে তোর মনে হয় বৌমা তোর সাথে বাহিরে দেখা করবে? বাসায় গিয়ে দেখে আসতে হবে। তাহলে আদিবা, আকাশ ও আমার সাথে যাবে। আচ্ছা নিয়ে আয়, আগে 3 জন খাবার খেয়ে তারপর বের হব। আচ্ছা, খেতে দাও। আকাশের আম্মু 3 জনকে খেতে দিল। 3 জন খাবার খেয়ে রুমে চলে গেল। 3 জন ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামলো। আকাশ ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু, আমার রুমে নাড়াচাড়া কে করছে? কেন, কি হয়েছে? আমার ব্যাগ আলমারিতে দেখলাম না। আকাশের কথা শুনে আকাশের আম্মু থতমত খেয়ে গেল। কথা ঘুরিয়ে বলল, তোরা বের হ, সময় নষ্ট করলে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা, আমরা তো কেউই যাই নাই, তাহলে বাসা চিনব কিভাবে? তোদের চিন্তা করতে হবে না, ড্রাইভার সব চেনে, তোদের নিয়ে যাবে। আকাশ কিছু বলতে গিয়ে বলল না। রাফি, আদিবা, আকাশ বের হয়ে গেল। গাড়িতে উঠে পড়ল। ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। 2 ঘন্টা জার্নি করার পর গাড়ি থামার নামগন্ধ নাই। রাফি ড্রাইভারকে কিছু বলতে যাবে, তখনই রাফির ফোনে কল আসে। রাফি ফোনটা বের করে ওর আম্মুর কল পেয়ে রিসিভ করলো। আম্মু, 2 ঘন্টা হয়ে গেল, এখনো তো গাড়ি থামানোর কোনো নামগন্ধ নাই। আর কতখানি যেতে হবে? শোন, রেগে যাস না, এখনও 2 ঘন্টার রাস্তা যেতে হবে, আর তোদের ওইখানে গিয়ে থাকতে হবে। আমি তোদের 3 জনের জামা কাপড় তুলে দিয়েছি, ডিকিতে দেখে তোদের ব্যাগগুলো আছে। রাফি মাথা ঘুরে পড়ে যেতে নিলে সাথে সাথে আকাশ ফোনটা ধরিয়ে পড়ল। কি হয়েছে? আম্মু কি করছে জানোস? এখনো 2 ঘন্টা জার্নি করতে হবে, আর আমাদের ওইখানে গিয়ে থাকতে হবে। আমাদের সাথে বেইমানি করলো। আকাশ রেগে ফোনটা কানের কাছে নিয়ে বলল, আম্মু, এটা কি ধরনের মজা হলো? এত দূর যাব মানে? মজা না, তোরা 3 জন একটা বদমাইশ, তোদের মিথ্যা না বলে পাঠালে জীবনেও যাইতি না। আর গিয়ে দেখ, ওইখানে তোদের ভালো লাগবে। তোর তো পরিচিত জায়গা, তুই গিয়ে দেখ। মানে কোথায় পাঠাচ্ছ আমাদের? গিয়ে দেখ, বুঝে যাবি। আর রাগ করিস না, ভ্রমণ করা ভালো তো। ধ্যাত, তোমার সাথে কথাই নাই। আকাশ রাগ করে ফোন কেটে দিল। আকাশ বলল, তখন যদি বুঝতে পারতাম আম্মু ব্যাগ গাড়িতে তুলে দিয়েছে, আমি জীবনেও আসতাম না। তোর কি মনে হয় আমি আসতাম নাকি? আম্মুর কি কাণ্ড জ্ঞান বলে কিছু নাই? চিনি না, জানি না, কোথাও হয় নাই, তার বাসায় গিয়ে নাকি থাকতে হবে। কি থাকাও লাগবে? আমি বাসায় যাব, আমি কারো বাসায় থাকতে পারবো না। ভাবি, আমি বিয়ের পরে দেখব, আমার এভাবে দেখার দরকার নেই। ওই শান্ত হ, অলরেডি 2 ঘন্টার বেশি জার্নি করে ফেলছে, পিছিয়ে যাওয়া সম্ভব না। আকাশ আদিবা কান্না করার মতো অবস্থা। রাফি দুজনকে বুঝিয়ে নিল। 1 ঘন্টা 50 মিনিট জার্নি করে শেষে পাত্রীর বাসের সামনে গিয়ে পৌঁছে গেল। 3 জন নামলে ড্রাইভার ডিকিট থেকে ওদের 3 জনের ব্যাগ আর মিষ্টি নিয়ে যেতে লাগলো। আকাশ এত মিষ্টি দেখে অবাক হয়ে গেল। ড্রাইভার পারছে না দেখে আকাশ নিজের হাতে নিল কিছু মিষ্টির বক্স। 4 জন বাসার ভিতরে ঢুকে কলিং বেল বাজাতেই একজন এসে দরজা খুলে দিল। রাফি সালাম দিল। রাফিদের ভিতরে নিয়ে গেল। কাজের মেয়েদের দিয়ে মিষ্টির বক্সগুলো দিয়ে দিল। ওদের 4 জনকে বসতে দিলে। পাত্রীর বাবা মা সবাইকে ডাকতে লাগলো। সবাই নিচে এসে রাফিদের দেখে বলল, তোমরা এসে গেছো? তোমাদের আসতে কোনো সমস্যা হয় নাই তো? জি না। সবার সাথে পরিচিত হও। তানিয়া রামু সবার সাথে ওদের পরিচয় করিয়ে দিতে লাগলো। সবার সাথে কুশল বিনিময় করে কথা বলা শেষ করে ওদের 2টাই রুমে নিয়ে গেল। আদিবাকে একটা রুমে নিয়ে গেল, আর গেস্ট রুমে ড্রাইভারকে থাকতে দিল। আর আকাশ রাফিকে একটা রুমে নিয়ে গেল। আকাশ আর রাফি ফ্রেশ হয়ে নিল। রাফি আকাশ খাটের উপরে বসলে আকাশ বলল, ভাবিকে তো দেখলাম না। আছে কোনো এক জায়গায়। তোর এত ভাবি খোঁজা লাগবে কেন? যাক বাবা, ভাবিকে দেখতে এসেছি, আর ভাবিকে দেখবো না নাকি? ধৈর্য ধর, দেখতে পারবি। রাত হয়ে গেছে, কোথা দিয়ে কই যে আসলাম বুঝতে পারলাম না। আম্মু, না বলো, আমি নাকি খুব ভালো করে চিনি? কই কিছুই তো চিনলাম না। আম্মু তোকে বোকা বানাইছে। আচ্ছা চল নিচে যাই, এভাবে ঘরে বসে থাকা ঠিক হবে না। এই জন্য কোথাও যেতে মন চায় না। চেনা জানা মানুষ না থাকলে মিশতে সমস্যা হয়ে যায়। আরো সাহস রাখ বুকে, নিচে চল, গিয়ে সবার সাথে কথা বললে পরিচিত হয়ে যাব। আচ্ছা চলো। আকাশ রাফি হেঁটে সিঁড়ি ভেঙে নিচে চলে গেল। সবার সাথে বসে কথা বলতে লাগলো। কথা বলতে বলতে তার ভিতরে আকাশ বলে উঠল, আন্টি, ভাবিকে তো দেখছি না। আসলে অনেক রাত হয়ে গেছে, ওরা সব বোনেরা মিলে ঘুরতে গেছে, সকালে দেখতে পাবে। আচ্ছা তোমরা চলো, খাবার খেয়ে নিবে, খাবার খেয়ে রেস্ট নাও।
আদিবা নিচে আসলে তিনজনকে খাবার খেতে দিল। তিনজন খাবার খেয়ে যার যার রুমে চলে গেল। আকাশ রাফি শুয়ে পড়লো। রাফি আকাশের দিকে তাকিয়ে বলল, কিরে তোকে এত কে কল দেয়? আর বলো না ভাইয়া, একটা মেয়ে খুব জ্বালাতন করছে। ব্লক দেই, আরেক সিম দিয়ে কল দেয়। তাই নাকি? মেয়েটাকে? চেয়ারম্যানের ছোট মেয়ে আছে না, ওই এই রকম শুরু করছে। কি বলিস? ওই কেন তোর পিছনে লেগে আছে? জানি না, মেজাজটা গরম করে দেয়। আম্মুকে বলে আম্মু সোজা আবার বিয়ে করিয়ে দিবে। এমনিতে ওকে অনেক পছন্দ করে, আর যদি শুনে আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। আকাশের কথা শুনে রাফি হাসতে লাগলো। রাফি আকাশকে বলল, ফোন বন্ধ করে ঘুমিয়ে যা। রাফির কথা মতো আকাশ ফোনটা বন্ধ করে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দুজন ফ্রেশ হয়ে নিচে চলে গেল। আদিবাও আকাশদের পিছন পিছন নিচে নামলো। সবাইকে সালাম দিয়ে সোফায় বসতে বলল। তিনজন বসে কথা বলতে লাগলো। কাজের মেয়ে দুইটা সবাইকে চা দিয়ে চলে গেল। আকাশ চায়ের কাপে চুমুক দিতে যাবে, তখনই কেউ পিছন থেকে সালাম দিয়ে উঠল। সবাই ওদিকে নজর দিলে আকাশ বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম ভাবি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? তাহলে আমার দুষ্টু দেবর ননদ আসলে? আমি কিন্তু আগে থেকে বলতেছি ভাবির সাথে দেখা করব। আকাশ রাজি হয় না। ভাবি, এটা মিথ্যা কথা। রাফি অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে থেকে কথা শুনতে লাগলো। তানিয়া ওদের ঝগড়া দেখে হাসতে হাসতে বলল, থাক, দুজন আর মিথ্যে বলতে হবে না। আমি জানি তোমরা দুজন আসতে চাও নাই। আকাশ আদিবা লজ্জা পেয়ে গেল। রাফি অবাক হয়ে গেল। আকাশ তানিয়ার দিকে তাকিয়ে বলল, আমাদের ভুল স্বীকার করলাম, কিন্তু আমরা তো এসেছি গতকাল। কই আপনাকে তো পাইলাম না। সরি পিচ্ছি, 3 দিন ধরে আমার কাজিনরা এসেছে। সবার সাথে 3 দিন এত গল্প করছি, 3টায় রাত ঘুমাই নাই। গতকাল রাতে চোখ এত লেগে গিয়েছিল সবার, তাই সবাই ঘুমিয়ে গেছিলাম। ও আচ্ছা। ভাবি, এটা আমাদের ভাইয়া, দেখেন। আদিবার কথা শুনে তানিয়া লজ্জা পেয়ে গেল। নিচের দিকে তাকিয়ে থাকলো। রাফিও চোখ সরিয়ে নিল লজ্জায়। আকাশ কিছু বলতে যাবে, সাথে সাথে আকাশের ফোনে কল আসলো। আকাশ কিছুটা দূরে গিয়ে রিসিভ করে কথা বলতে লাগলো। তারপর কথা শেষ করে সবাইকে বলল, দুঃখিত, আমাকে এখন চলে যেতে হবে। ভেবেছিলাম ভাবির সাথে আড্ডা দিব, হলো না। বিয়ের পরে আড্ডা দেওয়া যাবে। কেন তুমি চলে যাবে কেন? একটা মিটিং আছে, সেখানে আমাকে যেতে হবে। ভাইয়া, আদিবা, তোমরা তাহলে পরে আসো, আমি যাচ্ছি। আকাশ সবার থেকে বিদায় নিয়ে রুমে গিয়ে ড্রেস পরিবর্তন করে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। 4 ঘন্টা জার্নি করে বাসায় গিয়ে লাগেজ গুছিয়ে এয়ারপোর্টে চলে গেল। লন্ডনে চলে গেল। 2 মাস পর দেশে ফিরল। আদিবা রাফি আকাশের জন্য অপেক্ষা করছে। আকাশ রাফির কাছে গিয়ে জড়িয়ে ধরল। তারপর 3 জন গাড়িতে উঠে বসলো। আকাশ আদিবার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তোর মন খারাপ কেন? তুই আমার জন্য কিছু নিয়ে আসছিস নাই, তাই তোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। আরে আমি তো মজা করছি, সবার জন্য গিফট নিয়ে এসেছি তো। তুই কবে দেখছস তোর জন্য আমি গিফট নিয়ে আসি নাই? সত্যি নিয়ে এসেছিস? হুম। থ্যাংক ইউ। এই দুজনের কথা রাখ। আকাশ, মিটিং কেমন হলো? আমরা ডিলটা পেয়েছি, আর ওরা কাজটা শুরু করে দিবে। তাহলে তো অনেক ভালো পার্টি দিবি নাকি? হ্যাঁ, সবাই চেয়েছে, আব্বুকে তো বলে দিয়েছি। ও আচ্ছা। 3 জন কথা বলতে বলতে বাসায় চলে গেল। বাসার ভিতরে ঢুকে আকাশ তানিয়ার পিছনে দাঁড়িয়ে চিৎকার দিল। তানিয়া ভয় পেয়ে চিৎকার দিলে সবাই হাসতে লাগলো। রাফি গিয়ে তানিয়াকে জড়িয়ে ধরলে তানিয়া লজ্জা পেয়ে গেল। তানিয়া আকাশের দিকে তাকিয়ে বলল, ফাজিল কোথাকার। ভাবি, আপনি এত ভীতু কেন? আমি ভীতু? ফাজিল একটা। আকাশ সামনের দিকে তাকিয়ে তানিয়ার আব্বু আম্মুকে সালাম দিল। আকাশের আম্মু এসে আকাশকে জড়িয়ে ধরল। 2 মাসে একদম শুকিয়ে গেছিস। রাফি গেলে একটুও টেনশন হয় না, তুই গেলে টেনশন বেড়েই যায়। নিজের খেয়াল রাখতে পারস না, কাজ পাইলে খাওয়া দাওয়া সব কিছু ভুলে যাস। উফ আম্মু, আমি ঠিক আছি। আকাশের আম্মু কিছু বলতে যাবে, তখনই আকাশের আব্বু বলে উঠল, আকাশ। হ্যাঁ আব্বু, বলো। তোর রহিমা খালা অনেক অসুস্থ, তুই তার সাথে দেখা করে যায়। উনি তোকে দেখার জন্য পাগল হয়ে গেছে। কি? খালা অসুস্থ? আমাকে তো একবারও রনি ভাইয়া কিছু বলল না।
তুই টেনশন করবি তাই বলার সাহস পাই নাই। আচ্ছা, আমি তাহলে বের হচ্ছি। খাবার খেয়ে বের হ। এখন ক্ষুধা নাই। আকাশ সিঁড়ি ভেঙে নিজের রুমে গিয়ে বাইকের চাবিটা নিয়ে ড্রেস পরিবর্তন করে নিল। তারপর নিচে নেমে বাইক নিয়ে বের হয়ে গেল। বাজারের কাছে গিয়ে ফলমূল, মিষ্টি, চিপস, চকলেট, আইসক্রিমের বক্স কিনে নিল। তারপর রহিমা খালার বাসে চলে গেল। বাসের ভিতরে ঢুকে রনির বউয়ের হাতে সব কিছু দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করলো। রনির ছেলে মেয়েদের চকলেট, চিপস, আইসক্রিম দিয়ে দিল। ওদের সাথে কিছুক্ষণ কথা বলে রহিমা খালার রুমে চলে গেল। আকাশ রহিমা খালার পাশে বসলো। হাতে হাত রাখতেই রহিমা খালার চোখ বুজে আকাশকে দেখে খুশিতে জড়িয়ে ধরে পড়ল। আকাশ, তুমি এসেছো? কেমন আছো বাবা? ভালো। খালা, আপনি এত অসুস্থ, আমাকে কেউ একটু বলার প্রয়োজন মনে করে নাই? আমি একটু অফিসে কাজে আব্বুর সাথে বাহিরে চলে যাই, তাই বলে কি আমাকে কেউ কিছু বলবে না? বাবা রাগ করিস না, আমি বলতে না করেছিলাম। বাবা, তোর সাথে আমার কিছু কথা আছে রে। কি কথা খালা? বাবা, আমি তো আর বেশি দিন বাঁচবো না। আমার তোকে সব সত্যি বলে দেওয়া উচিত। কি কথা খালা? আকাশ, তোর একটা অতীত আছে যেটা অনেক ভয়ঙ্কর ছিল। আমি এতদিন তোকে বলার সাহস পাইনি, আজ তোকে বলার সময় এসেছে। আমার অতীত কিসের বুঝলাম না। আরুষ? আরুষ কে খালা? তুই? আকাশ অবাক হয়ে রহিমা খালার দিকে তাকিয়ে বলল, মানে আমার নাম তো আকাশ চৌধুরী, আরুষ কিভাবে হইলাম? আকাশ, তুই আগে থেকে কথা ভুলে গেছস। তুমি আগে এতিমখানায় থাকতি, তোর নাম আরুষ ছিল। রহিমা খালা আরুষকে আগের সব ঘটনা খুলে বলতে লাগলো। আকাশ অবাক হয়ে বলল, কি, তাহলে ওনার আমার নিজের বাবা মা না? ওনারা তোর আসল বাবা মা। যেই দিন তোকে নিয়ে হসপিটালে যেতে নিয়েছিলাম, গাড়িটায় একটা ট্রাকের সাথে ধাক্কা খাইছিল। তোর অনেক খারাপ অবস্থা ছিল, মারা যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। আমি উপায় না পেয়ে তোর এতিমখানায় কল দিলাম। জানতে পারি তোর আসল বাবা মা তোর খোঁজে এসেছে। পরে তাদের সাথে কথা বলে তারা তোকে নিয়ে লন্ডন নিয়ে গিয়ে চিকিৎসা করায়। তুই সুস্থ হইলে কাউকে চিনতে পারস না। মাথায় এমনভাবে আঘাত লেগেছিল যে স্মৃতি হারিয়ে গেছে। তাহলে আমার স্ত্রী আমার কোনো খোঁজ নেয় নাই? আমাদের সবাইকে নিয়ে এই শহরে চলে আসে, রনি ভাইয়াকে চিকিৎসা করে সুস্থ করে। তারপর তোদের কোম্পানিতে ওকে চাকরি দিলে আমরা এখানে আসছি। এরপর থেকে আর জানি না ওদের কি অবস্থা। আর আমি, বাহ, ওনাদের সন্তান হইলে এতিমখানায় কিভাবে আসলাম? সেইটা তোর আব্বু আম্মু বলতে পারবে, আমি ঠিক বলতে পারবো না। আর শোন, তোর যে বিয়ে হয়ে গেছে এইটা তোর আব্বু আম্মু কাউকে জানায়নি। শুধু জানিয়েছে আমরা একই বাসায় কাজ করতাম আর তুই অ্যাক্সিডেন্ট করেছিলি, এটাই জাস্ট বলেছিলাম। আর অ্যাক্সিডেন্টের পরের কাহিনী কিছুই বলি নেই। ও আচ্ছা। আচ্ছা খালা, হসপিটালে চলো, তোমার শরীরটা তো বেশি ভালো না। আমি বাঁচবো না রে, হসপিটালে নিয়ে লাভ নেই। রহিমা খালা কোনো কথা না বলে আরুষকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। গাড়িতে ওঠার আগেই রহিমার নিথর দেহটা একেবারে ছেড়ে দিল। রনির বউ আম্মা আম্মা বলে ডাকতে লাগলো। আকাশ রহিমার দিকে তাকিয়ে থমকে গেল। আরুষের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আরুষ রহিমাকে নিয়ে শুয়ে দিল। সারা বাড়ি কান্নার রোল পড়ে গেল। মাইকে মাইকিং করা শুরু হয়ে গেল। 4টার দিকে রহিমাকে কবর দিয়ে আকাশ বাসায় ফিরে আসলো। কলিং বেল চাপ দিতেই আদিপা দরজা খুলে দিল। আকাশের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল। আকাশ, কি হয়েছে? তোর চোখ দুইটা লাল হয়ে আছে কেন? আকাশ আদিপার কোনো কথা না শুনে ভিতরে ঢুকে পড়ল। আকাশ ভিতরে ঢুকে ওর আব্বু আম্মুর দিকে তাকালো। আকাশের আব্বু কিছু বলতে যাবে, তখনই রূপা আকাশকে দেখে চমকে গেল। আরুষ? আকাশ রূপার দিকে তাকালে রূপা আরুষের কাছে এসেছে, শরীরে হাত দিতে যাবে, সাথে সাথে আকাশ বলে উঠল, কে আপনি? আমার শরীরে হাত দিচ্ছেন কেন? আপু কি করছো? ওই আমার দেবর আকাশ। রূপা অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে দেখতে লাগলো। আকাশ রূপাকে এড়িয়ে গিয়ে ওর আব্বুর সামনে গিয়ে বলল, আব্বু আম্মু, তোমাদের সাথে আমার কথা ছিল। আকাশ, তোর কি হয়েছে? তোর চোখ লাল হয়ে আছে কেন? তুই কি কান্না করছস নাকি? আম্মু, রহিমা খালা মারা গেছে। সবাই অবাক হয়ে গেল। রূপা আকাশের দিকে তাকিয়ে বলল, কি, রহিমা খালা মারা গেছে? ওনার কি হয়েছিল? রূপার কথা শুনে সবাই অবাক হয়ে তার দিকে তাকালে আকাশ ওর আম্মুকে বলল, আম্মু আব্বু, তোমরা একটু রুমে আসবে? আকাশ ওর আব্বু আম্মুকে নিয়ে রুমে চলে গেল। আকাশ দরজা লাগিয়ে দিয়ে বলল, আম্মু আব্বু, সত্যি করে বলো,
আমি কি তোমাদের সন্তান? আকাশের আব্বু আম্মু অবাক হয়ে বলল, এইসব কি বলিস? হ্যাঁ, তুই আমাদের সন্তান। তাহলে আমি এতিমখানায় কিভাবে গেলাম? তুই এইসব কিভাবে জানলি? রহিমা খালা আমাকে মৃত্যুর আগে সব বলে গেছে। ও শুন, তুই আমাদের সন্তান। আমরা একবার ওই শহরে ঘুরতে গিয়েছিলাম, তখন তোর বয়স 7 বছর ছিল। তুই আমাদের ড্রাইভারের সাথে বেশি থাকতি। ওকে আমরা সবাই অনেক বিশ্বাস করতাম, কিন্তু আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে। একবার ওই টাকা চেয়েছিল, তখন আমি তাকে ব্যস্ত থাকার কারণে সেই দিন আমি ওকে টাকা দিতে পারি নাই। আর ওর সন্তানের মৃত্যু হয়েছিল, সেই থেকে আমাদের উপরে রেগেছিল। আমরা যখন ঘুরতে যাই তখন ওই শয়তানি করে তোকে নিয়ে পালিয়ে যায়, তোকে এতিমখানায় রেখে পালিয়ে যায়। আমরা তোদের অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাই নাই। খুঁজতে খুঁজতে হঠাৎ একদিন ওই ড্রাইভারের খোঁজ পাই। সবাই মিলে ওকে ধরলে মারধর করার পর সত্যিটা বলে তোকে কোথায় রেখেছে। আমরা পরে ওর সাথে এতিমখানায় গেলে জানতে পারি তুই হসপিটালে, আর তোর স্মৃতি নাই অ্যাক্সিডেন্টের ফলে। সিনেমার মতো হয়ে গেল না? তোর বিশ্বাস না হলে তুই জেলায় গিয়ে ওই ড্রাইভারের সাথে দেখা করতে পারোস। ওর সাথে কথা বলে তুই সব বুঝিয়ে যাবি। আকাশ রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল। থানায় একটা পুলিশ ওর বন্ধু থাকায় তার থেকে খোঁজ নিয়ে ভিডিও কলে কথা বলে সব সত্য জানতে পারলো। ওর আব্বু আম্মু সত্যি কথা বলছে। আকাশ খাটের উপরে চোখ বন্ধ করে ভাবতে লাগলো, একটা 16 বছরের বাচ্চার সাথে কেউ এতটা জঘন্য কাজ করতে পারে? ছি, ওদের যদি শাস্তি আমি না দিই, আমার নামও আকাশ না। আকাশ ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে গেল রূপার কথা। আকাশ রুম থেকে বের হয়ে দৌড়ে যেতে নিলে সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গেল। সবাই চিৎকার দিয়ে উঠল। আকাশ গড়াতে গড়াতে নিচে পড়ে গেল। আকাশের মাথা ফেটে রক্ত ঝরতে লাগলো। রূপা আর দীপা, আকাশের আম্মু এসে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আর দীপা ওড়না দিয়ে আকাশের মাথায় পেতে দিল। আকাশের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আদিপার মাথায় বেঁধে দেওয়াতে আকাশে কিছু মনে পড়তে লাগলো। আকাশ কিন্তু কিছু মনে করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেল। সবাই আকাশকে ধরে হসপিটালে নিয়ে গেল। আদিপা পাগলের মতো কান্না করতে লাগলো। আদিপা আকাশের আম্মুকে জড়িয়ে ধরে বলল, ফুপি, আকাশকে উঠতে বলো না। আকাশকে এমনভাবে দেখতে ভালো লাগছে না। আকাশের কিছু হলে আমি নিজেকে শেষ করে দিব। আদিবা, পাগলামি করিস না, আমার ছেলের কিচ্ছু হবে না। অনেক কষ্ট হচ্ছে, এভাবে আকাশকে দেখতে পারছি না। তানিয়া আদিপাকে আর আকাশের আম্মুকে সান্ত্বনা দিতে লাগলো। আর এদিকে আকাশের রক্ত দরকার হলে রাফি আকাশকে রক্ত দিতে চলে গেল। 2 দিন পর আকাশের জ্ঞান ফিরে আকাশ চোখ খুলে দেখে ওই হসপিটালে বেডে শুয়ে আছে। আকাশের মাথার কাছে একটা মেয়ে শুয়ে আছে। আকাশ উঠে হাতে ইঞ্জেকশন খুলে ফেলল। আদিপা আকাশকে নড়তে দেখে শোয়া থেকে উঠে পড়ল। আকাশকে দেখে বলল, আকাশ, এসব কি করছো? তোমার জ্ঞান ফিরেছে? আপনি কে? আমি কে মানে? আপনি কে? আপনাকে ঠিক চিনলাম না। আর আমি এখানে, আমার বউ কোথায়? আদিপা আকাশের কথা শুনে যেন হা হয়ে ওর কথা শুনতে লাগলো। আকাশ বেড থেকে উঠে দরজা খুলে বাহিরে আসলো। দেখতে পেল সবাই বসে আছে। আকাশকে দেখে সবাই উঠে আসলে আকাশ সবাইকে সরিয়ে দিয়ে বলল, আরে কারা আপনারা? আমাকে এভাবে ধরছেন কেন? আমাকে ছেড়ে দেন, আমি বউয়ের কাছে যাব। আকাশ, এসব কি বলছিস? আকাশ কে ভাবি? আরুষ, তুমি আমাকে চিনতে পারছো? ভাবি কি বলেন? আপনাকে চিনব না কেন? ভাবি ওনারা কারা? আমাকে এভাবে ধরছে কেন? ওনারা আমার চাচাতো বোনের শ্বশুর বাড়ির লোক। ভাবি আমার বউ কোথায়? বাচ্চাদের মতো ঠোঁট বিছিয়ে কান্নামাখা কণ্ঠে বলল। রূপা ঢোক গিলে ভয়ে ভয়ে বলল, আরুষ, তোমার বইয়ের কাছে নিয়ে যাব। তুমি অসুস্থ, তুমি আগে বেডে শুয়ে থাকো। না না, আমি বউয়ের কাছে যাব। রহিমা খালা বলেছে বউয়ের সাথে থাকতে। ভাবি আপনি আমাকে মারছেন, আমি তো ভুলে গেছিলাম। আমি আপনাকেও চাই না, আমার বউকেও চাই না। আমি এখনই আপনাদের বাড়ি থেকে চলে যাব। আপনারা অনেক পচা।
কথাগুলো বলে কান্না করতে লাগলো। সবাই অবাক হয়ে গেল। আদিবা আকাশকে বলল, তোমাকে মারতো মানে? কি বলছো এসব? হায় আল্লাহ, আমি এটা কি করে দিলাম? ভাবি প্লিজ আমাকে মারবেন না, আমি ইচ্ছে করে এমন করি নাই, আমার খেয়াল ছিল না এখানে সবাই আছে। আরুষ চুপ করো। তোমার সাথে আকাশের কি সম্পর্ক? আন্টি, আমি আপনাদের পরে বলছি। আরুষ চলো বাসায় যাই। না, আমি আপনার সাথে যাব না, আমি এতিমখানায় চলে যাব। আর বউ আমাকে একটু ভালোবাসে না। আমি হসপিটালে, আর বউ একবার দেখা করতে আসলো না। রূপা, ওই কাকে বউ বলছে? ওর বউ কে? টিয়ার কথা বলেছে ওই। কি? তিয়া ওর বউ কিভাবে হলো? আমার মাথায় কিছু ঢুকছে না। এইসব কি হচ্ছে? তুই ওকে আরুষ বলে ডাকোস, আর রাফিরা আকাশ বলে ডাকে। আসলে ওর আসল নাম কি? আমি তো আপনাকে চিনি, আপনি তো বউয়ের চাচাতো বোন হন। কথাটা বলে কান্না করতে লাগলো। রূপা আকাশকে ধরতে গেলে আকাশ ধাক্কা মেরে বলল, আমাকে টাচ করবেন না। পরনারী হয়ে পরপুরুষকে টাচ করতে লজ্জা করে না? কতবার বলছি আমার কাছে আসবেন না, আমি আপনার সাথে। আকাশ আর কিছু বলতে যাবে তার আগেই রূপা মুখ চেপে ধরে আকাশকে নিয়ে যেতে লাগলো। আকাশ ছুটার চেষ্টা করলো। রূপা কানে কানে বলল, বেশি বুঝলে তোমার খবর আছে। চুপচাপ আমার সাথে চলো। এই মেয়ে, তুমি আমার ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছ? আন্টি, বাসায় যেতে হবে। আরুষের তো স্মৃতিশক্তি ফিরে এসেছে। ও আপনাদের চিনছে না, ওকে ভালো করে বোঝাতে হবে। তুমি আমাদের বাসায় নিয়ে চলো, তারপর ওর সাথে কথা বলে সব বুঝালে ওই বুঝবে। আকাশের আপু বিল পেমেন্ট করতে চলে গেল। সবাই গাড়িতে উঠে বসলো। আকাশের আম্মু আকাশের পাশে বসলো। ডান সাইডে রূপা বসলো, আর পিছনে তানিয়া, আদিবা, রাফি বসলো। অন্য গাড়িতে আকাশের আব্বু, তানিয়ার আপু আম্মু যেতে লাগলো। আরুষ কান্না করতে করতে বলল, বউ কেন আসলো না? বউয়ের বোনও আসলো, তার শ্বশুরবাড়ির মানুষও আসলো, আপনিও আসলেন, আর বউ আসলো না। কথাগুলো বলে কান্না করতে লাগলো। সারা রাস্তায় এক কথা বলতে বলতে কান্না করলো। বাসার ভিতরে নিয়ে গেলে আকাশ বলে উঠল, এইটা তো বউয়ের বাসা না, আমাকে কোথায় নিয়ে আসলেন ভাবি? ভাবি, আমি বউয়ের কাছে যাব। আমি একবার বউয়ের সাথে দেখা করতে চাই। আমি শুধু জানতে চাই আমাকে ভালোবাসলে কি এমন ক্ষতি হতো? আমি তো তার স্বামী। তারপরও কেন উনি আমাকে অন্য কারো হাতে তুলে দিয়ে দরজা লাগিয়ে দিল? কথাগুলো বলে কান্না করতে লাগলো। রূপা বিরক্ত হয়েও বলে উঠল, থামো তো। এত কিসের বউ বউ করো? কার সাথে দেখা করবে? হ্যাঁ, যার সাথে দেখা করবে সেই 9 বছর আগেই উপরওয়ালার কাছে চলে গেছে, এসেছে বইয়ের কাছে বিচার চাইতে। রূপা বিরক্ত হয়ে বলে উঠল। রূপার কথা শুনে আকাশ সহ সবাই থমকে গেল। আকাশ ভাবতে লাগলো আর রূপাকে বলল, ভাবি, উপরওয়ালার কাছে গেছে মানে? কিভাবে গেল? আমি যাব? উফ, তুমি এত বোকা কেন? তোমার এইসব বোকা বোকা কথা বলে আমার ননদ থেকে ফাঁসিয়েছিলে, তাই না? মানে আমি আবার বউকে কিভাবে ফাঁসালাম? তুমি জানো তোমার বউ মারা গেছে? এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন বলো, যাবে তার কাছে? আকাশ রেগে রূপার গলা চেপে ধরে বলল, আমার বউকে মারা যাওয়ার কথা বলবেন না, আমার বউ বেঁচে আছে, একদম মিথ্যা কথা বলবেন না। রূপাকে গলা চেপে ধরে সবাই ছাড়াতে আসলে তখনই পিছন থেকে টিয়ার আব্বু আম্মু চলে আসে। তার আম্মু ডাক দিলে আরুষ রূপার গলা ছেড়ে দিয়ে পিছনে তাকিয়ে বলল, সরি ম্যাম। দেখেন না ম্যাম, ভাবি কি বলে? উনি বলে বউ নাকি মারা গেছে। উনি তো আমার মাথায় আঘাত করেছিল, তাহলে আমি মরে যাওয়ার কথা, বউ কিভাবে মারা গেল? আরুষ, রূপা ঠিক বলছে, তুমি ওখানে চুপ করে বসো, আমি তোমাকে সব খুলে বলি। না, শুনবো না, আপনিও মিথ্যাবাদী, আমি স্যারকে সব বলে দিব। তোমার স্যার ভাইয়া সবাই জেনে গেছে, আর বলার মতো কিছুই নাই। আরুষ, তুমি নিজেকে দেখছো একবার? নিজেকে আয়নায় দেখো, তাহলে বুঝতে অসুবিধা হবে। আরুষ তার আম্মুর কথায় মুখে হাত দিলে হাতের সাথে খোঁচা খোঁচা দাড়িতে হাতে লাগতে লাগলো। রূপা ওর ফোন বের করে ক্যামেরা বের করে আকাশের মুখের সামনে ধরলে আরুষ চমকে গিয়ে বলল, উনি কে? ওটা তুমি আরুষ। 10 বছর কেটে গেছে, তুমি আগের সেই পিচ্ছি ছেলেটা নেই। তুমি এখন 26 বছরের একটা যুবক। কি? তাহলে আমি এতদিন হসপিটালে ছিলাম? না, তুই আমাদের কাছে ছিলি।
আপনাদের সাথে আমি কি করছিলাম? আরুষ, আমি তোর আম্মু, আর এটা তোর আব্বু, তোর বড় ভাই, আর ওইটা তোর মামাতো বোন আর দিবা। তোর কি আমাদের কোনো কথা মনে নাই? আরুষ জোরে জোরে হাসতে লাগলো। রূপার দিকে তাকিয়ে বলল, আমাকে পরিচয় দিতে হবে না। আমি এতক্ষণ নাটক করছিলাম, তা রূপা ভাবি কেমন দিলাম? আস্তে আস্তে যখন সত্যিটা সবার সামনে প্রকাশ করছিলাম, তখন মুখটা দেখার মতো ছিল। তার মানে তুমি নাটক করছিলে? হ্যাঁ, তা তিয়া ম্যাম মারা গেল কিভাবে? মরে নাই? জানতাম এইটা মিথ্যা হবে। শয়তান কখনোই এত সহজে মরে যেতে পারে না। তা মিথ্যা মরার কথা বলেন কেন? আর শয়তান এখন কোথায় আছে? স্বামীর সাথে দেশের বাহিরে গেছে? স্বামী থাকতেও আবার বিয়ে করছে, এটা কিভাবে করলো? সবাই জানে তুমি মারা গেছো। আচ্ছা, তা আমাকে এখন মিথ্যা বলেছিলেন যাতে আমি গিয়ে ওর সংসারের ক্যাচাল না করি নাকি? হা হা। আঙ্কেল, আপনি কি জানেন আপনারা বাসা থেকে বের হয়ে গেলে আপনাদের দুইজনের পিছনে কি খেলা চলে? আরুষ, চুপ করেন, আমাকে একদম থামাতে আসবেন না। আপনি একটা ফালতু, আর মেয়েকেও বানিয়েছেন ফালতু। আকাশ, এইটা কি ধরনের কথা? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছো নাকি? আম্মু, জানো না এই মহিলাটা আর এই যে ওনার ভাস্তি, সরি মানে ছেলের বউ, আর ওনার মেয়ে তিয়া, ওনারা যে কতটা জঘন্য বলে বোঝানো যাবে না। আরুষ, বেশি করে ফেলছো। আরে আন্টি, বেশি করি নাই, কিন্তু করব। আর আপনার মেয়েকে তো আমি শান্তিতে সংসার করতে দিব না। আপনাদের তিনজনকে আমি জেলের ভাত না খাওয়া পর্যন্ত ছাড়ব না। তাই নাকি? টিয়াকে জেলের ভাত খাওয়াতে পারবে? সমস্যা নেই, ও সব সত্যি সবাইকে বলে দাও। আর তোমার আর টিয়ার যে মেয়ে আছে তাকে জীবনে কখনো বিয়ে দিতে পারবে তো? যদি কখনো জানে তার মা একজন ছিল, তখন কেউ বিয়ে করবে তোমার মেয়েকে? রূপার কথা শুনে আকাশ অবাক হয়ে গেল। আকাশ হাসতে হাসতে বলল, আমার মেয়ে মানে? ওইটা কার না কার মেয়ে, আমার মেয়ে বলে চালিয়ে দিলে হবে? সব প্রমাণ দিতে পারবে আয়াত তোমার আর টিয়ার মেয়ে? রূপার কথা শুনে তিয়ার আব্বু আম্মু অবাক হয়ে গেল। তিয়ার আব্বু অবাক হয়ে বলে, রূপা এসব কি বলে? রূপা হেসে বলে, আব্বু, আমি ঠিক বলছি। টিয়া আর আরুষের বিয়ে হয়েছিল। আরুষের বুয়া জন্মদিন সার্টিফিকেট তৈরি করে, টিয়ার সাথে বিয়ে করানো হয়, আর আয়াত ওর আর আরুষের বাচ্চা। কিন্তু সবাই তো জানি যে আরুষ মারা গেছে, আর টিয়াও পাগল হয়ে গিয়েছিল। ওকে পাগলাগারোতে রাখা হয়েছিল, ওইগুলো তো দেখেছেন। তারপর তো আপনি ওকে জোর করে বাসায় নিয়ে আসলেন। পরে যখন জানতে পারলাম আমরা টিয়া প্রেগনেন্ট, তখন আমার ভাইয়ের সাহায্যে ওর সাথে মিছে বিয়ে দেওয়ার নাটক করা হয়েছিল। টিয়া আরুষকে ভালোবেসে আর ওই রাতুলকে বিয়ে করতে চায় নাই। এখনও মিথ্যে বিয়ের নাটক করে যাচ্ছে। আর রাতুল বিয়ে করেছে লন্ডনে। শুধু আপনাদের চোখে ওই টিয়ার স্বামীটা এটাই, কিন্তু টিয়া আয়াতকে নিয়ে দূরে থাকে। আপনারা যখন যান তখনই রাতুলের বাসায় যায়। তিয়ার আব্বুর যেন হাত পা কাঁপছে। রূপা আকাশের দিকে তাকিয়ে বলল, কি করবে বলো? আমাদের সব গোপন কথা ফাঁস করবে? এতে তোমার মেয়ের ক্ষতি, আমাদের কি আর হবে? জেলে যাব, আর না হয় আমাদের ফাঁসি হবে। আর এই জীবন এমনিতেও চায় না। তিলে তিলে এইভাবে মরার থেকে একেবারে মরে যাওয়া ভালো। খারাপ মহিলা আবার আমাকে ভালোবাসে, কথাটা শুনে প্রচণ্ড হাসি পাচ্ছে। ভাবা যায় যে মহিলা ছোট ছোট ছেলেদের অবস্থা খারাপ করে দিয়েছে, এমনকি পাগলও বানিয়ে দিয়েছে। রাক্ষসী, যার মনে মায়া দয়া বলে কিছুই নাই, সেই মহিলা নাকি আমাকে ভালোবাসে, আমার সন্তানকে দিয়ে নাকি একা জীবন কাটাচ্ছে। সেই কথা নাকি আমাকে বিশ্বাস করতে হবে? বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্যি। ওয়েট, আমি কল দিই। রূপা টিয়াকে কল দিল। ভিডিও কল দিলে আজ কলটা রিসিভ করলো। আজ রূপা সালাম নিয়ে পড়লো, মামনি, তোমার আম্মু কোথায়? তোমরা না আসবে বলে কবে আসবে? আজ রূপাকে বললো, আসবো তো, আমার লাগেজ গুছাচ্ছে। লাগেজ গুছানো হলে রেডি হয়ে বের হব। আর মামনি, আপনি যেন নানু ভাইকে আর নানুকে বললেন না,
আমি কিন্তু সারপ্রাইজ দিব। কথাগুলো বলতে বলতে তিয়ার কাছে ফোন নিয়ে গেল, তিয়ার হাতে দিয়ে লাগেজ গুছাতে লাগলো। তিয়া ফোনটা সামনে রেখে বলল, ভাবি কি করছো? শুনলাম তানিয়া আপুর শ্বশুরবাড়িতে গেছো। তানিয়া আপু মনে হয় অনেক রাগ করেছে, তার বিয়েতে যেতে পারি নাই। আয়াতের পরীক্ষা চলছিল, এই অবস্থায় যাওয়াটা মুশকিল হয়ে যায়। আচ্ছা, ওটা সমস্যা নাই, তানিয়াকে বুঝিয়ে দিব। রাতুল কোথায়? ওর বাসায় তো আছে। কিছু হয়েছে নাকি? রাতুলের ছেলেটার জ্বর এসেছে, মনে হয় হসপিটালে গেছে। ও, আসলে কল দিচ্ছিলাম, পাচ্ছিলাম না, ভাবলাম তোমার বাসায় এসেছে নাকি। না, আমার বাসায় আসে নাই। গতকাল আমাকে ফোন দিয়ে বলতেছে, আপু বাবুর তো খুব জ্বর, কি করব। পরে কিছু মেডিসিন বলে দিয়েছিলাম, ওইটুকু, আর কথা হয় নাই। আয়াত বলল রাতুলের বাসায় গেছিল, ওরা নাকি হসপিটালে গেছে। ও আচ্ছা, তিয়া আর কতদিন এইভাবে চলবে? এবার মনে হয় আব্বু আম্মু সবাইকে বলে দেওয়া উচিত। আর আয়াত ভুলবশত যদি কখনো বলে দেয়। রূপার কথা শুনে তিয়া হাসতে লাগলো আর বলতে লাগলো, আর ভাবি বলো না, এই মেয়ে পুরো ওর বাপের মতো হয়েছে। একটা কথা বলতে না চাইলে জীবনেও বলে না, ইসলামিক মাইন্ডে চলার চেষ্টা করে, যেমন আরুষ করতো। তিয়া কথাগুলো ভাবতেই চোখ দিয়ে টপ টপ করে পানি গড়ে পড়তে লাগলো। রূপা তিয়াকে কান্না করতে দেখে বলল, কান্না করো না, বাপের মতো হচ্ছে এটা ভালো তো, আমাদের মতো তো আর হচ্ছে না। জানো ভাবি, ওর ব্যবহার দেখে আরুষের কথা খুব মনে পড়ে। মাঝে মাঝে ভাবি আরুষ যদি বেঁচে থাকতো, বাপ বেটিকে সামলানো অনেক কঠিন হয়ে যাইতো। সারা দিন বলতো এইটা করো না, ওইটা করো না, এইটা পাপ হয়, তাই না? বউ এইটা করবো না, এইটা করলে গুনাহ হবে। আর এদিকে তার মেয়ে বলে, যদি একটু মিথ্যা বলি সাথে সাথে বলবে, মাম্মা তুমি মিথ্যা কেন বললে, তুমি জানো না মিথ্যা বললা পাপ। হুবহু আরুষের মতো ব্যবহার করবে। কান্না করো না, তোমরা তাহলে রেডি হয়ে আসো। আচ্ছা ভাবি, ফোন রাখি। আবার আমার চোখে পানি দেখলে শুরু করে দিবে কেন কান্না করলাম, হাজার প্রশ্ন করবে। আচ্ছা। তিয়া কলটা কেটে দিল। রূপা আরুষের দিকে তাকিয়ে বলল, কি মনে হলো রাতুলের সাথে ওর বিয়ে হয় নাই? আমি যা বলছি সব সত্য। আর আয়াত দিয়ে আসছে, ডিএনএ টেস্ট করলে তো প্রমাণ হয়ে যায়। আরুষ কোনো কথা বলল না। আরুষ সিঁড়ি ভেঙে নিজের রুমে চলে গেল। আরুষ খাটের উপর বসে থেকে ভাবতে লাগলো, আমি কাকে বিশ্বাস করব? এইগুলো কি প্ল্যান করা নাকি? এইগুলো সত্যি? উনি কি আমাকে সত্যি ভালোবাসে নাকি এইটা শুধু অভিনয়? না, উনি তো জানেও না আমি বেঁচে আছি। আর ভাবি ফোনে যে টেক্সট করার তাও করে নাই, আমার সামনে তো সোজা কল দিল। উফ, ভাবতে পারছি না, আয়াত কি সত্যিই আমার সন্তান? আকাশ মাথায় হাত চেপে ধরে ভাবতে লাগলো। আদিবা আকাশের রুমে এসেছে, কাঁধে হাত দিয়ে আকাশ চোখ খুলে আদিবাকে দেখে বলল, আদিবা তুই? আকাশ, তুই তোর স্ত্রীকে অনেক ভালোবাসোস, তাই না? প্লিজ এখন থেকে যা। আমার প্রশ্নের উত্তর দে। আমি জানি না। তার মানে তুই ভালোবাসিস? আমি জানি না তারা কি করছে, কিন্তু আমার তার কথাগুলো শুনে মনে হলো সেই তোকে অনেক ভালোবাসে। জানি না, প্লিজ যা। হ্যাঁ, চলে যাব। আমি তোর জীবনে থাকতেও চাই না, আমি একেবারে চলে যাব। মানে? কিছু না, ভালো থাকিস। আদিবা কথাটা বলে চলে গেল। আকাশ আদিবার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। আদিবা চলে যাওয়ার পর আকাশের আম্মু আসলো। আকাশের পাশে বসলে আকাশের আম্মু বলল, আকাশ, আমি তোর মা, আমাকে খুলে বল, ওরা তোর সাথে কি করেছে? কেন তুই ওদের জেলে দিতে যাচ্ছিস? আর তোর সাথে তিয়ার বিয়ে হয়ে থাকলে তাহলে তো অবশ্যই আয়াত তোর সন্তান হওয়ার কথা, তুই কেন সন্তানকে অস্বীকার করছিস? আম্মু, তোমাকে আমি কিভাবে বলবো? ওরা ভাবি ননদ কেউ ভালো না, ওরা নোংরা আর জঘন্য মন মানসিকতা। ওদের কথা ভাবলে শরীরটা ঘিনঘিন করে ওঠে। কি এমন হয়েছে যে তোর ওদের প্রতি এত ঘৃণা? আম্মু, আমি তোমাকে বলতে পারবো না, তুমি আমার আম্মু হও। আমি ছেলে হয়ে তোমাকে কিভাবে বলি? শুধু এটা শুনে রাখো, ওরা অনেক খারাপ। ওকে আমাকে তুই বন্ধু হিসেবে বল, কি এমন হয়েছে? আম্মু, ওরা ছোট ছেলেদের সাথে খারাপ কাজ করত। রহিমা খালার ছেলেকে তো পাগল অবস্থায় পেয়েছো, ওকে পাগল ওরা বানিয়েছিল। আমার সাথে তিয়ার বিয়ে হওয়ার পরেও তিয়া আমাকে ওর ভাবির সাথে থাকতে দিয়েছিল।
আমি ওর সাথে সাথে থাকতে চাই নাই বলে। আকাশ প্রথম থেকে সব কিছু খুলে বলল। আকাশের আম্মুর রাগে সারা শরীর জ্বলতে লাগলো। আকাশ আম্মু যে বাইরে যাওয়ার জন্য উঠে দাঁড়াবে তখনই রূপা ভিতরে এসে বলল, আন্টি আমি জানি আপনার আমাদের উপর ঘৃণা হচ্ছে। আন্টি আমরা এমন ছিলাম না, টিয়া অনেক ভালো মেয়ে ছিল। আন্টি ওই ওর বান্ধবীদের সাথে মিশে এমন হয়ে গিয়েছিল। আম্মু আপু মানে আমার ফুপি ফুপ্পা তো কাজের বাহিরে থাকতো, সন্তানরা কে কোথায় থাকে কেউ খোঁজ নেয় নাই। সেখানে সন্তানদের যদি বাবা মা দেখে শুনে না রাখে সন্তানরা ভুল পথে যাবে, এটাই স্বাভাবিক। আর আমার কথা বললে এটা শয়তানের ধোঁকা। আমাকে ফুপাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়েছিল, কিন্তু সেই আমাকে বউ হিসেবে মানলেও আমার জন্য তার সময় হয় নাই। একটা স্ত্রী তার স্বামীর থেকে কি আশা করে? অবশ্যই সময় চাইবে, ভালোবাসা চাইবে। সেটা যখন না পাওয়া যায় তখন কোনো নারী ঠিক থাকতে পারে না। যত ভালোই হোক সেই নারী খারাপ হতে বাধ্য হবে। 5 বছর ধরে আমাকে সে গুরুত্ব দিয়েছে, আমাকে সময় দিয়েছে। আমার তো আর কারোর কাছে যেতে মন চায় না। রূপার কথাগুলো বলে কান্না করতে লাগলো। আকাশের আম্মুর রাগ এক নিমিষে পানি হয়ে গেল। রূপা আবারও বলতে লাগলো, কেউ চায় না তার মূল্যবান সম্পদটা নিজের স্বামীকে বাদে অন্য কাউকে দিতে। সবার মান সম্মানের ভয় আছে। যখন শরীরের চাহিদাটা বেড়ে যায় তখন মাথা কাজ করে না। না থেকে মান সম্মানের ভয়, আর না থেকে কারোর ভয়। যাই হোক, আমাকে পারলে ক্ষমা করে দিও। রূপা চলে গেল। আকাশের আম্মু আকাশকে কিছু বলতে গিয়েও বলল না। আকাশ বসে পড়ল। আকাশের আম্মু আকাশের দিকে তাকিয়ে কিছু না বলে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে তার আব্বু আম্মু রূপা সবার থেকে ক্ষমা চেয়ে চলে যেতে লাগলো। আকাশের আম্মু থেকে যেতে বলে থাকলো না, সবাই চলে গেল। রাফি আকাশের আব্বু সোফায় বসে পড়ল। আকাশের আম্মু আকাশের আব্বু আর রাফিকে বলল, রাফির আব্বু তোমার সাথে আমার কথা আছে, আমার সাথে একটু রুমে আসবে? আকাশের আব্বু আম্মু নিজেদের রুমে চলে গেল। আকাশের আব্বু খাটে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে পড়ল। আকাশের আব্বু বলল, বলো কি বলবে? আকাশের আম্মু আকাশের আব্বুকে প্রথম থেকে সবকিছু বলল। কথা শেষ করে বলল, আমি আমার বৌমা আর নাতিকে ফিরে আনতে চাই। আকাশ কি বলে? ওই কি মেনে নিয়েছে? মেনে নিক বা না নিক, আমি এখানে ওদের কারো দোষ দেখছি না। এখানে আমি থাকলেও নিশ্চয়ই এমন কাজ করে ফেলতাম। হ্যাঁ, ওদের ভুল আছে, ওরা ছোট ছেলেদের সাথে এমন কাজ করাটা ঠিক করে নাই। আর এখন যখন ওদের ভুল ওরা বুঝতে পারছে, এটা সুযোগ দেওয়া উচিত আমাদের নাতির কথা ভেবে। আচ্ছা যাক, দিনটাই যাক, তারপর দেখা যাবে। আর ওরা তো আজকে আসবে, জার্নি করে, রেস্টের ব্যাপার আছে। আকাশের আব্বু আম্মু মিলে কথা বলতে লাগলো। আর এইদিকে আকাশ আদিবার রুমে গিয়ে দেখে আদিবার জামা কাপড় লাগেজ গুছিয়ে নিচ্ছে। আকাশ আদিবার খাটের উপরে বসে নিচের দিকে কিছুক্ষণ তাকিয়ে আদিবার দিকে তাকিয়ে বলল, আদিবা, তোমাকে একটা কথা বলার আছে। আমার কিছু শোনার নাই, তুই ভালো থাক, এইটাই চাওয়া। আমি তোকে ভালোবাসি। আকাশের কথা শুনে আদিবা থমকে গেল। আদিবা পিছনে ঘুরে তাকিয়ে বলল, এইসব কি বলিস? যা শুনছিস ঠিক শুনছিস। তোর স্ত্রী সন্তান আছে, আর তুই তো আমাকে সহ্য করতে পারিস না। তাহলে হঠাৎ কিভাবে আমাকে ভালোবাসলি? হ্যাঁ, প্রথমে সহ্য করতে পারি নাই, কারণ আম্মু আমার থেকে তোকে বেশি ভালোবাসা দিত, যেটা দেখে আমার হিংসা হতো, যার কারণে তোকে আমি সহ্য করতে পারতাম না। কিন্তু তোর সাথে থাকতে থাকতে আমি তোকে ভালোবেসে ফেলেছি। আদিবা আকাশের কথা শুনে সোফায় বসে পড়ল ঠাস করে। আকাশের দিকে তাকিয়ে বলল, এই কথাটা শোনার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি জানিস? যখন শোনার ইচ্ছেটাই নাই তখন প্রকাশ করলি। এই ভালোবাসাটা আগে কেন প্রকাশ করলি না? আমি সব কিছু প্রকাশ করতে পারি না, আমি কেমন যেন অন্যরকম হয়ে গেছি। আমি যতবার তোকে ভালোবাসা প্রকাশ করতে গেছি, আমি জানি না কেন জানি বলতে পারি নাই, উল্টা ঝগড়া লেগে গেছে। এখন বলার কি দরকার ছিল? যেখানে তোর স্ত্রী আছে, সন্তান আছে, তোর কি মনে হয় আমি তোদের ভিতরে কাটা হয়ে দাঁড়াবো? আর তুই আমাকে এইটা বলে ঠিক করলি না। নিজেকে একটা কথা ভেবে বানিয়ে নিয়েছিলাম, একতরফা ভালোবাসা, দূর থেকে ভালোবেসে যাব।
কিন্তু এখন আমি নিজেকে কিভাবে মানিয়ে নিব বল? আদিবা কথাগুলো বলে কান্না করতে লাগলো। আকাশ আদিবার কাছে গিয়ে হাঁটুকে বসে বলল, আমি জানি তোকে এই কথাটা বলে আমি ঠিক করি নাই, কিন্তু আমি স্বার্থপরের মতো কাজ করলাম। এই কথাটা যদি তোকে বলতে না পারতাম, সারা জীবন আমার বুকের ভিতর চাপা একটা কষ্ট নিয়ে সারা জীবন চলতে হতো। আমাকে ক্ষমা করে দিস। বাহ, তুই সত্যি মহান। নিজের কষ্ট হবে বলে আমার কাছে প্রকাশ করে দিলি, অথচ একবার ভেবেও দেখলি না আমি কেমন থাকবো তোকে ছাড়া। আমি সুখে থাকতে পারবো তো তোকে ছাড়া? আদিবা কথাগুলো বলে কান্না করতে লাগলো। আকাশ আদিবার দুই হাতটা শক্ত করে চেপে ধরে থুতনি রেখে চোখের অশ্রুগুলো ছেড়ে দিয়ে বলল, আমি জানি তুই অনেক কষ্ট পাচ্ছিস, কিন্তু একটা জিনিস ভেবে তো নিজেকে সান্ত্বনা দিতে পারবি। আমি একটু হইলেও তোকে ভালোবাসি। তুই একা ভালোবাসো নাই, আর ভালোবাসলে যে সবসময় পূর্ণতা পাবে এমনটা আশা করা বোকামি। মাঝে মাঝে অপূর্ণতার মাঝেও সুখ আছে। আদিবা আকাশের মাথায় উপরে থুতনি রেখে কান্না করতে লাগলো। আকাশের মাথায় চুমু দিতে লাগলো। আকাশ মাথাটা তুলে আদিবার চোখের পানি মুছে দিতে দিতে বলল, আমাকে ক্ষমা করে দিস। দেখিস, আমার থেকে তুই শত গুণে ভালো ছেলে পাবি, যে আমার মতো তোকে এড়িয়ে চলবে না। সেই তোকে অনেক ভালোবাসবে। দেখা যাবে তার ভালোবাসা পেয়ে অতীতের সব কিছু ভুলে যাবি। আদিবার চোখ মুছতে মুছতে বলল, শতগুণে কেন, 1000 গুণে ভালো হবে। আর আমাকে অনেক ভালোবাসবে, আর আমিও আমার জামাইকে অনেক ভালোবাসবো। তোকে দেখিয়ে দেখিয়ে বেশি আদর করব। তুই তখন জ্বলবি, আর আমি ওইটা দেখে মজা নিব। আদিবার কথা শুনে আকাশ হেসে ফেলল। দুজন হাসতে লাগলো। চোখের পানিগুলো আপন মনে ঝরতে লাগলো। আদিবা নিজেকে কন্ট্রোল করতে না পেরে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরল। আকাশ শেষবারের মতো আদিবাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, নে, ভালোবাসা স্পর্শ এঁকে দিলাম। এই কপালে খালি সুখ আর সুখ। ইয়ে মানে আল্লাহ যদি দেয় তাহলে পাইবি, না হলে ঘোড়ার ডিম পাবি। আকাশের কথা শুনে আদিবা ফিক করে হাসতে লাগলো আর আকাশকে মারতে লাগলো। আকাশও আদিবার হাসি দেখে হেসে ফেলল। আদিবা আকাশকে বলল, যা, আমাকে ছেড়ে দে। যা, তোর বউ আর বাচ্চাকে নিয়ে আসার ব্যবস্থা কর। করব, কিন্তু এত বছর পর ওদের সামনে গিয়ে কিভাবে কথা বলবো বুঝতে পারছি না। আমি শিখিয়ে দিই। ওদের সামনে গিয়ে বলবি, আমি একটা ফকির, আমাকে বউ ভিক্ষা দিন আর বাচ্চা ভিক্ষা দিন। আকাশ আদিবার কথা শুনে হাসতে লাগলো, সাথে আদিবাও হাসতে লাগলো। দুজন সারা রাত গল্প করতে লাগলো। 4টার দিকে আকাশ নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল 10টায় ঘুম ভাঙলে দেখে আদিবা তাকিয়ে আছে। আকাশ লাফ দিয়ে খাট থেকে উঠে বলল, কি রে পেতনি, এখানে কি করস? তোকে দেখছিলাম। আজকে তো শেষবারের মতো তোকে কাছ থেকে দেখতে পাবো, আর কখনো হয়ে উঠবে না হয়তো, তাই মন ভরে দেখতেছিলাম। ও, আগে বলবি তো, তাহলে আরো কিছুক্ষণ শুয়ে থাকতাম। তুই বলার সুযোগ দিয়েছিস, লাফ দিয়ে উঠে পড়ি। আবার শুয়ে পড়বো নাকি? আদিবা আকাশের কথা শুনে মুখ ভেঙচি কেটে বলল, দরকার নাই, শোন, 10টা বেজে গেছে। তোকে ফুপি অফিসে যেতে বলছে। আব্বু কোথায়? ওইটা জানি না, তোকে যেতে বলছে, যা। আমাকে তো পরে যাস, তোর বউ হারিয়ে যাচ্ছে না। শোন, আসার সময় চকলেট নিয়ে আসিস, আর গোলাপ ফুল নিয়ে আসছিস। ভাই, তুই বড় হয়ে গেছস, এখন এসব বন্ধ কর। চুপ কর, যা বলছি তাই করবি। আর তাড়াতাড়ি বের হ, 10টা বেজে গেছে। সবাই বলবে বস এত লেট করলে, আমরা লেট করে আসলে তো সমস্যা হয় কেন? আচ্ছা থাক। আকাশ ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হয়ে দেখে আদিবা বিছানার উপরে শার্ট প্যান্ট কোট বের করে রেখে দিয়েছে। আকাশ আদিবার পছন্দের পোশাক পরে ঘড়ি পরে রেডি হয়ে নিল। রেডি হয়ে নিচে চলে গেল। আদিবা খেতে দিল। আকাশ খাবার খেয়ে আদিবার থেকে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেল। সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে বাসার দিকে রওনা দিল। আদিবার বলা সব কিছু কিনে নিয়ে বাসার দিকে রওনা হলো। বাসার সামনে গিয়ে কলিং বেল চাপ দিয়ে ফোনে কথা বলতে লাগলো। আদিবা দরজা খুলতেই আকাশ আদিবার হাতে ফুল চকলেট দিয়ে বলল, আদিবা, তোর বলা সব নিয়ে এসেছি। শোন, আমাকে একটু বাইরে যেতে হবে। আমার বন্ধু এসেছে, ওর সাথে দেখা করতে হবে। তুই আব্বু আম্মুকে বলে দিস আমার আসতে রাত হবে। আকাশ আদিবাকে কিছু বলতে না দিয়ে বের হয়ে গেল। আকাশ গাড়ি নিয়ে চলে গেল ওর বন্ধুর সাথে দেখা করে। সব বন্ধুরা মিলে আড্ডা দিল। রাত 3টায় আকাশ বাসায় ফিরল। ফোনের টর্চ
জ্বালিয়ে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে লাইট জ্বালিয়ে শরীরের উপর থেকে কোট খুলে শার্ট খুলে সোফার উপরে রেখে দিল। পিছনে ঘুরে তাকাতেই আকাশ চমকে গেল। আকাশ দেখতে পেল তিয়া আর আয়াত ঘুমিয়ে আছে। আকাশ আস্তে করে লাইটটা অফ করে দিল। ওয়াশরুমে পা টিপে টিপে আস্তে আস্তে চলে গেল। ওয়াশরুমে গিয়ে গোসল করে তোয়ালে পরে ওয়াশরুম থেকে বের হলো। তিয়ার সাথে সাথে লাইট জ্বালিয়ে দিলে আরুষ চমকে গেল। তিয়া আরুষকে দেখে বলল, কেমন আছো? হ্যাঁ ভালো। আপনি ভালো আছেন? তা এসেছো, লাইট জ্বালাও নাই কেন? আপনারা ঘুমাচ্ছিলেন তাই ডিস্টার্ব করতে চাই নাই। লাইটটা অফ করেন, মেয়ে ঘুমাচ্ছে, ওকে ঘুমাতে দেন। সমস্যা নাই, ডিম লাইটের আলোতে ওই ঘুমানোর অভ্যাস। ও আচ্ছা। আকাশ আলমারি থেকে আস্তে আস্তে খুলে শার্ট প্যান্ট নিয়ে পরতে লাগলো। পরা শেষ করলে তিয়া আকাশের হাত থেকে তোয়ালাটা নিল। আকাশ বলল, আপনি যান ঘুমান, অনেক রাত হয়ে গেছে। আমায় ঘৃণা করো? আকাশ কথাটা শুনে থমকে গেল। আকাশ আলমারি থেকে একটা বালিশ আর পাটি নিয়ে নিচে বিছিয়ে নিতে নিতে বলল, ঘুমান, সকালে কথা বলা যাবে। নিচে বিছানা করছো কেন? আমার অনেক ঘুম পাচ্ছে তাই ঘুমাবো, আপনিও ঘুমিয়ে পড়েন। উপরে এসেছে, ঘুমাও। আপনারা দুইজন ঘুমান। আমার সাথে ঘুমোতে তোমার ঘৃণা হচ্ছে তাই না? আমাকে তুমি ঘৃণা করো তাই না? আরো আমাকে ঘৃণা করলে করো, এতে আমার কষ্ট নাই, কিন্তু নিজের মেয়েকে অবহেলা করো না, বাট অস্বীকার করো না। আল্লাহর কসম করে বলছি, এই সন্তান তোমার আর আমার। তুমি চাইলে ডিএনএ টেস্ট করতে পারো। ডিএনএ টেস্ট করতে হবে না, আমি বিশ্বাস করেছি আয়াত আমার সন্তান। তাহলে ওর কাছে কেন যাচ্ছ না? আমি বুঝতে পারছি না ওর সাথে আমি কিভাবে কথা বলা শুরু করব, কিভাবে বলবো আমি ওর বাবা। যদি জিজ্ঞেস করে আমি এতদিন কোথায় ছিলাম, তখন আমি কি উত্তর দিব? ও এই ব্যাপার, যেটা সত্যি সেটাই বলবে। আয়াত অনেক চালাক, চঞ্চল প্রকৃতির একটা মেয়ে। ওকে অল্পতে কিছু বুঝালে বুঝে যায়। আচ্ছা ঘুমান, সকালে কথা হবে। একটা কাজ করো, তুমি আর আয়াত উপরে থাকো, আমি নিচে শুয়ে পড়ছি। আমি জানি তুমি আমার জন্য আয়াতের কাছে যেতে পারছো না। না মানে তা না। তিয়া আকাশকে জোর করে উপরে শুয়ে দিল, নিজে নিচে শুয়ে পড়ল। আকাশের নিজের প্রতি অপরাধী মনে হতে লাগলো। আকাশ খাট থেকে উঠে তিয়াকে পাজা কোলে তুলে নিল। তিয়ার চোখের পানি স্পষ্ট বোঝা যাচ্ছে। আকাশ তিয়াকে খাটে শুয়ে দিয়ে মাঝখানে শুয়ে পড়ল। কাঁদছো কেন? আমি অনেক খারাপ তাই না আরুষ? না তুমি খারাপ না, তুমি খারাপ হতে পারো না, কারণ তুমি অনেক ভালো মা। ভালো স্ত্রী হতে তো পারি নাই। সময় এখনো যায় নাই, এখনো সময় আছে একজন ভালো স্ত্রী হওয়ার। আমাকে কি সেই সুযোগটা দিবে? আকাশ তিয়াকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে পড়ল। অবশ্যই। আকাশ তিয়ার কপালে চুমু দিতেই আয়াত ঘুম থেকে উঠে পড়ে। আকাশ আর তিয়ার মাঝখানে শুয়ে পড়ল। আকাশ তিয়া অবাক হয়ে গেল। আয়াত হাসি মুখে বলল, মাম্মা তুমি পাপ্পার আদর একা খাচ্ছ কেন? আমার পাপ্পা শুধু আমাকে ভালোবাসবে, আর কাউকে না। আয়াতের কথা শুনে তিয়া আকাশ ঠিক করে হেসে দিল। আকাশ আয়াতের গালে কিস করে বলল, তাই তো, আমার আম্মুকে তো আদর করা উচিত, আর কাউকে আদর করা উচিত না। মেয়েকে আদর করো গা, আমি তো এখন পর হয়ে গেছি সবার কাছে। টিয়া মন খারাপ করলে আয়াত কিছুক্ষণ ভেবে বলে, না আম্মা, তোমাকে আমি আদর করব তো, আমি তোমাকে অনেক ভালোবাসি। পাপ্পাকে এতদিন পরে পেয়েছি, তাই পাপ্পার ভাগ আমি কাউকে দিব না। আচ্ছা, কাউকে দিতে হবে না, তোমার পাপ্পা তোমার থাকবে। তা আমি যে তোমার পাপ্পা হই এটা তোমাকে কে বলছে? আকাশের কথা শুনে আয়াত বললে, মামুনি, নাদু, দাদু সবাই বলেছে। আমি তো দাদু ভাইয়ের ফোনে তোমার ছবি দেখেছিলাম। এখানে এসেছে দেখি তুমি বাসায় নাই। এখানে এসে দেখি তুমি বাসায় নাই। অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ করে ঘুম ভেঙে গিয়ে দেখি তুমি মাম্মাকে কিস দিচ্ছ। কথাটা বলে গম্ভীর মুখ বানিয়ে নিল। আকাশ আয়াতকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে নিল। তে অন্যদিকে ঘুরে শুয়ে পড়লে আকাশ ডান হাত দিয়ে সুরসুরি দিতে লাগলো। তে পিছনে ঘুরে ভুরু কুচকে তাকালে আকাশ ফ্ল্যাং কিস দিলে তিয়া হাত দিয়ে ধরে বুকের সাথে চেপে ধরে হাসে। হাত দিয়ে কাছে আসতে বলে। তিয়া আয়াতের উপর দিয়ে আকাশকে জড়িয়ে ধরে। আকাশ তিয়ার কপালে চুমু দিল। দুইজন মিষ্টি করে হেসে ফিসফিস করে বলল, ভালোবাসি বউ। ভালোবাসি পিচ্চি বরটা।